আসসালামু আলাইকুম। অ্যাডমিশন ব্যাচ 2024-25 সকলকে আজকের ম্যানেজমেন্ট ফায়ার ক্লাস 2 ক্লাসে স্বাগতম। আজকে আমরা ম্যানেজমেন্টের প্রথম অধ্যায়ের কিছু টপিকস যে বাকি ছিল, যেমন কোম্পানি সংগঠন, রাষ্ট্রীয় ব্যবসা, ব্যবসায়ের আইনগত দিক, তারপরে হচ্ছে ব্যবসায় সহায়ক সেবা, ব্যবসা উদ্যোগ, তারপর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভূমিকা কিছুটা, আর ব্যবসার নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা, এই অধ্যায়গুলো সম্পর্কে কিছু জানবো এবং বিগত বছরে আসা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এমসিকিউ নিয়ে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যাই। সবাই আসুক, একটা মিনিট আমরা অপেক্ষা করি। আলহামদুলিল্লাহ, একটু সুস্থ আছি। খুবই অসুস্থ ছিলাম কয়েকদিন, এখনো পুরোপুরি সুস্থ হই নাই, দেখি কি হয়। ওকে, শুরু করে দেই। সবাই তো দেখতে পাচ্ছেন, তাই তো? একটু জুম করে দিচ্ছি সকলের সুবিধার্থে। ওকে, ওকে। কোন দেউলিয়া আইন অনুযায়ী কোনো ব্যক্তিকে দেউলিয়া ঘোষণা করা যায়? বাংলাদেশে দেউলিয়া আইনটা কত সালের মনে আছে কি আপনাদের? কোন দেউলিয়া আইন অনুযায়ী? ওকে, নাও পারফেক্ট। তো বাংলাদেশে আমরা জানি যে দেউলিয়া আইনটা, এটা আপনার 1997 সাল। এই 97 সাল অনুযায়ী কাউকে আপনি দেউলিয়া ঘোষণা করা যাবে, আর দেউলিয়া ব্যক্তিকে অংশীদার বলে ঘোষণা করা, অংশীদার হিসেবে নেওয়া যাবে না। দেউলিয়া ব্যক্তি কি করা যাবে না? অংশীদার বলে নেওয়া যাবে না। ওকে, সাধারণত সাল পরীক্ষায় আসে না। ওদিকে আপনি দেখবেন সালগুলো এত এত সাল মুখস্থ করবেন, আসবে না। এটা একদম ন্যাচারাল বিষয়। ব্যবসায়িক মূল্যবোধের পার্থক্য হতে পারে কিরকম? ব্যবসায়িক মূল্যবোধের পার্থক্য, এই যে ব্যবসায়ী,
এই এই এলাকার ব্যবসায়ীর মূল্যবোধ, অন্য জায়গার ব্যবসায়ীর মূল্যবোধ, ব্যবসায়িক যে যারা আছে ব্যবসায়ীদের মূল্যবোধ পার্থক্য হয় কেন? একটা বিশেষ কারণ কি? আইনগত কারণ, ভৌগোলিক অবস্থানের কারণে, শিক্ষা সংস্কৃতির কারণে, ধর্মীয় বিশ্বাসের কারণে, আর্থিক অবস্থা ও জীবনযাত্রার মানের কারণে। কোথাও আপনার ওজনে কম দেয় না, কোথাও একটু ওজনে কম দেয়, কোথাও ভালো ব্যবহার করে, কোথাও খারাপ ব্যবহার করে, এরকম করে বিভিন্ন পার্থক্য আছে। এটা সোসাইটি টু সোসাইটি ভেরিফাই করে। কি কারণে? কারণ কি পার্থক্যটা হতে পারে? কি কারণে সবচেয়ে বেশি? কি ব্যাপার, সবজি ঘন হারে ভুল দেওয়া উত্তর শুরু করছে। এই ভালো করে দেখা পড়েন। ব্যবসায়িক মূল্যবোধের পার্থক্য। মূল্যবোধ কি জিনিস? কি উল্টা পাল্টা বলতেছে। শোনেন, সবচেয়ে বেশি মূল্যবোধ বিষয়টা হচ্ছে আমাদের যে দীর্ঘদিনে গড়ে ওঠা একটা বোধ। কিভাবে গড়ে ওঠে? সামাজিক রীতি নীতি, বিশ্বাস, এইগুলোর সাহায্যে, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, এগুলোর সাহায্যে। আপনারা বলতেছেন চার হবে, চার উম্ম হবে, অনেকে বলছেন এটা, অনেকে বলছেন এটা, তারা কিন্তু নাম্বার পাবেন না। এটা হচ্ছে সবচেয়ে বেশি মানে শিক্ষা সংস্কৃতি, সংস্কৃতি এইসব কারণে হয় যে আপনার ওই এলাকার মানুষের সংস্কৃতি কিরকম, শিক্ষা কিরকম, এটার উপর বেশি মূল্যবোধটা ডিপেন্ড করে। এগুলোর কারণে দীর্ঘদিনে গড়ে ওঠা মূল্যবোধ, এই কারণে পার্থক্যটা বেশি হয়। এগুলোর কারণে খুব বেশি হয় না, কারণ দেখা যাচ্ছে আইনগত তো সব জায়গায় আইনগুলো একই রকমই থাকে, যে এটা করা যাবে না, এটা করা যাবে না। এগুলো ভুল করে না, এগুলো হচ্ছে একটু একটু ডিপ থেকে ভাবতে হবে, একটু ডেপ থেকে একটু ভাবা লাগবে। সব টাইমস একটু সহজ হবে না তো, তাই না? কোনটির অভাবে ভেজাল ও নকল পণ্য সরবরাহ বৃদ্ধি পায়? ওই যে ভেজাল পণ্যে ভরে যায়, অনেক ভেজাল পণ্য বিক্রি হয়, কি সে কারণে বলেন তো? অদক্ষ মানব সম্পদ, নৈতিক ও মূল্যবোধের অভাব, সুশাসনের অভাব, কাঁচামালের অভাব, কোটার কারণে বলেন। পারবেন? এটা এটা সহজ। এটা অনেকেই পারবেন, এটা তো বলে লাভ নাই। কারণ এই যে নৈতিকতা এবং মূল্যবোধ না থাকলে, এই নৈতিকতা মূল্যবোধ না থাকলে ভেজাল ও নকল পণ্য শুরু করে। ওই আইন দিয়ে আটকানো যায় না, ভেজাল করে। মানুষের মধ্যে চরিত্র যদি ঠিক না থাকে, সে এই ব্যবসায় অনৈতিক নকল পণ্য বিক্রি করে। তবে নৈতিকতা ও মূল্যবোধের অভাব। ব্যবসায়ের আশেপাশের পরিবেশের সুস্থতা বজায় রাখা। আপনি যেখানে ব্যবসা করেন, এই ব্যবসা প্রতিষ্ঠানের যে আশেপাশের এলাকা, এগুলো সুস্থতা বজায় রাখা সমাজের কোন পক্ষের প্রতি দায়িত্ব? সরকারের প্রতি, সাধারণ, ক্রেতা বা মালিক? আপনারা তো জানেন কোনটার প্রতি দায়িত্ব কি, এই জন্য আর এক্সপ্লেন করলাম না। এটা এগুলো তো কোনটার প্রতি দায়িত্ব কি শেখানো হয়েছে। এটা বলেন, এটা কি হবে? একটু বুঝে বুঝে বললেন, হ্যাঁ, যে আসলেন আর উত্তর দিয়ে দিলেন, এরকম যেন না হয়। পরীক্ষার সামনে একটু বুঝে বলার চেষ্টা করেন। সরকারের প্রতি দায়িত্বগুলো যেন কি কি? সরকারকে নিয়মিত কর প্রদান করা, সরকারকে বেকার সমস্যা উন্নয়ন করা, সরকারের আদেশগুলো মান্য করা। সাধারণ সম্প্রদায়ের প্রতি দায়িত্ব কি? ওই যে স্কুল, কলেজ, হাসপাতাল নির্মাণ করা, মেধাবীদের বৃত্তি দেওয়া, পরিবেশ রক্ষা করা, এগুলো। ক্রেতা ও ভোক্তাদের প্রতি দায়িত্ব কি? ন্যায্য মূল্যে পণ্য সরবরাহ, নতুন পণ্য আসলে জানানো, মানসম্মত পণ্য সরবরাহ। মালিক ও বিনিয়োগের প্রতি দায়িত্ব কি? তাদের সম্মান বৃদ্ধি করার চেষ্টা করা, নিয়মিত তাদের এই লভ্যাংশ বা আশাব্যঞ্জক সুদ লভ্যাংশ দেওয়া। তারপর তাদেরকে হচ্ছে তাদের যে মালিক যারা থাকবে তাদের যেন ঝুঁকিপূর্ণ খাতে তাদের বিনিয়োগটা না যায়, সেই লক্ষ্য রাখা। তাহলে এটা বেস্ট, সবগুলো অপশন থেকে বেস্ট কোনটা? সাধারণ সম্প্রদায়ের প্রতি। এটা হচ্ছে সাধারণ সম্প্রদায়ের প্রতি, এটা বেস্ট হবে। উত্তর হবে সাধারণ সম্প্রদায়ের প্রতি। ঠিক আছে, এটা পার্সেন্ট ভালো। এগুলো কিন্তু আসার মতো প্রশ্ন।
এইসব এমসিকিউ হচ্ছে পরীক্ষায় আসার মতো, কারণ এগুলো আপনাকে ভাবতে হবে, বুঝতে হবে। ঠিক আছে, কোনটি খাদ্য সংরক্ষক নয়? খাদ্য সংরক্ষক নয় মানে খাদ্যকে সংরক্ষণ করা যায় না কোনটা দিয়ে? কোনটি খাদ্য সংরক্ষক নয়? ওকে, আমরা বলি খাদ্য সংরক্ষক হচ্ছে আপনার যে খাদ্যদিন কিছুদিন সংরক্ষণ করা যাবে। খাদ্য সংরক্ষক হিসেবে কাজ করে ফরমালিন, খাদ্যকে সংরক্ষণ করে রাখে। তারপর হচ্ছে ইস্ট, খাদ্যকে সংরক্ষণ করতে পারে। ভিনেগার খাদ্যকে সংরক্ষণ করে, কিন্তু কালটার খাদ্যকে সংরক্ষণ নয়। এটা হচ্ছে উৎপাদন বৃদ্ধির জন্য চেষ্টা করা হয়। এটা হচ্ছে আমের উৎপাদন বৃদ্ধি, আমের উৎপাদন বৃদ্ধি এই কাজে এটা ব্যবহার করা হয় কালটার। এই জন্য আমরা বলতে পারবো খাদ্য সংরক্ষক নয় কোনটা। খাদ্য সংরক্ষক হচ্ছে এই তিনটা, ফরমালিন, ইস্ট, ভিনেগার। এগুলো দিয়ে খাদ্যকে আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন কিছুদিনের জন্য। ঠিক আছে, তা উত্তরটা কোনটা হবে? কালটার। ব্যবসায় পরিচালনার ক্ষেত্রে ভালো মন্দ, উচিত অনুচিত সম্পর্কিত বোধ বা উপলব্ধিকে কি বলা হয়? ব্যবসা পরিচালনার ক্ষেত্রে যে ভালো মন্দ, উচিত অনুচিত সম্পর্কিত বোধ, তাকে কি বলা হয়? ব্যবসায় সামাজিক দায়বদ্ধতা, সততা, ব্যবসায় মূল্যবোধ, নিষ্ঠা। এটা অনেক সহজ হয়ে গেছে, পারবেন, কারণ এটা একদম কমন, একদম ইজি। যে ভালো মন্দ, উচিত অনুচিত সম্পর্কিত বোধ, সেটা হচ্ছে আমাদের মূল্যবোধ। আর হচ্ছে ভালোকে গ্রহণ, মন্দকে বর্জন। ভালোকে গ্রহণ, মন্দকে বর্জন, এটা হচ্ছে নৈতিকতা। অনেক সহজ হয়ে গেছে, এটা পারবেনই। সিএসআর এর পুনরূপ কি? এটা অনেক অনেক পড়ানো হয়েছে। সিএসআর এটা হচ্ছে আমাদের যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো যেহেতু সমাজ থেকে মুনাফা অর্জন করে, এই কারণে সমাজের মানুষের প্রতি মানে সকলের প্রতি তাদের কিছু দায়বদ্ধতা থাকে। এই যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো সমাজের মানুষের জন্য যে কিছু দায়বদ্ধতা বা সামাজিক দায়বদ্ধতা পালন করে, এই দায়বদ্ধতা পালন করে এটাকে সংক্ষেপে বলা হয় সিএসআর। আর এটার পুনরূপটা হচ্ছে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, কর্পোরেট সোশ্যাল রিলায়েবিলিটি, না, ক্লায়েন্ট হবে না, রেসপন্সিভনেস হবে না, কর্পোরেট সিকিউরিটি হবে না, রিপোর্টিং হবে না। এটাই সত্যি, রাইট। কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, এটাকে সংক্ষেপে বলা হয়, এটাকে বলা হয় কি, এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে সিএসআর। ঠিক আছে, একটা মিনিট। আসসালামু আলাইকুম স্যার। তারপর এটা বলেন, মূল্য সংযোজন কর কিসের উপর ধার্য করা হয়? সেদিনও করাইছি, লাস্ট ক্লাসেও করাইছি এটা। মূল্য সংযোজন কর কিসের উপর ধার্য করা হয়? দ্রব্য ও সেবা, কর্মচারীদের আয়, বিনিয়োগের আয়, লভ্যাংশ। কিসের উপর? হ্যাঁ, এই যে মূল্য সংযোজন কর মানে হচ্ছে ভ্যালু এডেড ট্যাক্স, ভ্যাট। আপনি যদি একটা দ্রব্য কিনেন, এখানে লেখা থাকে যে 1100 টাকা, তার সাথে আপনার হচ্ছে 15% ভ্যাট, 15% ভ্যাট থাকে। আবার অনেক সময় ওই আপনি সিগারেট যদি কিনেন একটা 20 টাকা দিয়ে, আপনি মনে করেন ওটা কোনো ভ্যাট দেই নাই, ওইটার মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত আছে। একটা চিপসের প্যাকেট কিনেন 10 টাকা দিয়ে, ওই জায়গার মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত আছে। ঠিক আছে, তার মানে হচ্ছে দ্রব্য ও সেবার উপর। আর আয়কর দেওয়া হয় আপনার হচ্ছে নিট আয়ের উপর। নিচের কোনটি ব্যবসায় নৈতিকতার আওতা বহির্ভূত? মানে এটা ঠিক না, কোনটা সঠিক নয়, ভুল, বলেন এটা আপনারা।
হুম, নিচের কোনটি কর অবকাশ সংরক্ষণমূলক? যে কেন রাকিব বলছে, কারণ হচ্ছে বিষয়টা হচ্ছে কর অবকাশ সংরক্ষণমূলকের বিষয়টা হচ্ছে যেন করটা যদি অবকাশ করি সে ব্যবসাটা দীর্ঘদিন ধরে চালিয়ে যেতে সক্ষম হবে। আর একটা ব্যবসাকে ধরে রাখার জন্য তাকে যত রকম সহায়তা দেওয়া হয় সেগুলো হচ্ছে সংরক্ষণমূলক সেবা। হুম, পরিবেশ রক্ষায় ভূমিকা রাখা এটা তো ভালো কাজ। সরকারি নিয়ম নীতি মেনে চলে এটা তো করতেই হবে। আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা লাগবেই। মুনাফা বৃদ্ধির লক্ষ্যে আইন সিদ্ধ কার্য ব্যবস্থা গ্রহণ না করা তাহলে হবে না, এটা অনৈতিক কাজ, এটা করা যাবে না। তাহলে সব দিক থেকে দেখতেছি আমরা ডি নাম্বার রাইট অ্যান্সার। এরপরে বলেন ব্যবসায়ের কোন বিষয়ের অন্তর্ভুক্ত, ব্যবসাটা কিসের অন্তর্ভুক্ত? ব্যবসাটা থাকে কোথায়? ব্যবসাটা থাকে আমাদের সমাজে, আমাদের সমাজের মানুষের ধারে কাছে থেকে ব্যবসা প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠে, তাদের কাছে পণ্য বিক্রি করে মুনাফা অর্জন করে, আর এটা সমাজের মানুষের নিয়ে কাজ করে। এটা হচ্ছে আমরা কি বলবো, এটা তাহলে সমাজ বিজ্ঞান, ভূগোল না, পৌরবিজ্ঞান না, যুক্তিবিদ্যা না, এটা সমাজ বিজ্ঞান। ব্যবসা কোন বিষয়ের অন্তর্ভুক্ত? সমাজ বিজ্ঞানের অন্তর্ভুক্ত। বর্তমানে বাংলাদেশে প্রচলিত পরিবেশ সংরক্ষণ আইন কত সালের? এগুলো একদম সিম্পল পড়া, এই জন্য এগুলো মানে বেশি আলোচনা করব না। 1995 সালের হলো ব্যবসা পরিবেশের আইন। সরকারের প্রতি ব্যবসায় সামাজিক দায়বদ্ধতা কোনটা, এটা বলেন, এটা একটু বলেন। সরকারের প্রতি ব্যবসায় সামাজিক দায়বদ্ধতা কোনটা? সরকারের প্রতি ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা কোনটা? সরকারকে সেতু নির্মাণ করে দেওয়া, তাকে মুনাফা দেওয়া, পরিবেশ সংরক্ষণ করা, কর প্রদান করা। মনে রাখেন পরিবেশ সংরক্ষণটা হচ্ছে সাধারণ সম্প্রদায়ের প্রতি দায়িত্বটা। মুনাফা প্রদান, নিয়মিত মুনাফা প্রদান করবে তার মালিক পক্ষের প্রতি একটা দায়িত্ব থাকে যে তার একটা মুনাফা চায়, আশাবাদী লক্ষ্য। সেতু নির্মাণ করা এটাও আপনার সাধারণ সম্প্রদায় বলা যায়, যে সাধারণ সম্প্রদায়ের উপকার হবে। কর প্রদান করা হচ্ছে সরকারকে নিয়মিত কর দেওয়া। তাহলে আমরা সামাজিক দায়বদ্ধতা হলো সরকারের প্রতি হচ্ছে কর প্রদান করা, এটা। ভেরি গুড, অনেকেই পেরেছেন। ন্যায্য মূল্যে পণ্য সরবরাহ, একটু আগে বুঝাইলাম যে ন্যায্য মূল্যে পণ্য সরবরাহ করবেন কাদেরকে? সরকার কি পণ্য কিনবে আপনার থেকে? না, আপনার থেকে পণ্য কিনবে কে? ক্রেতারা। তো তাদের প্রতি দায়িত্ব হচ্ছে যে 10 টাকার পণ্য আপনি 10 টাকায় বিক্রি করবেন ন্যায্য মূল্যে। আবার 30 টাকা কেজি আলু 30 টাকায় বিক্রি করার চেষ্টা করেন, বাটপারি করবেন না, ন্যায্য মূল্যে পণ্য দিবেন। এটা হচ্ছে আপনার ক্রেতা ও ভোক্তাদের প্রতি দায়িত্ব। কাদের প্রতি? ক্রেতা ও ভোক্তাদের প্রতি দায়িত্ব। সরকারের প্রতি দায়িত্ব হচ্ছে কর দেওয়ার সাথে সম্পর্কিত। বিনিয়োগকারীদের প্রতি দায়িত্ব হচ্ছে মুনাফা লভ্যাংশ দেওয়ার সাথে সম্পর্কিত। নিরীক্ষকদের প্রতি দায়িত্ব হচ্ছে, নিরীক্ষকদের প্রতি কোনো দায়িত্ব আলাদাভাবে বলা নাই। ক্রেতা ও ভোক্তাদের প্রতি দায়িত্ব। সুশৃঙ্খল ও নিরাপদ কর্মপরিবেশ, পরিবেশটা হবে কি সুশৃঙ্খল আর নিরাপদ। নিশ্চিতকরণের মাধ্যমে ব্যবস্থাপনা কাদের প্রতি দায়িত্ব পালন করে? সরকার তো আপনার কর্মপরিবেশে কাজ করবে না, আপনার দেখার বিষয়। সরকারকে কর দিলেই খুশি। সরবরাহকারী সে পণ্য সরবরাহ করে চলে যাবে, সে আর আপনার পরিবেশে থাকবে না। ক্রেতা পণ্য ক্রয় করবে, তাকে মানসম্পন্ন পণ্য দিলে সে খুশি, ন্যায্য মূল্যে পণ্য দিলেই খুশি। সে এসে আপনার প্রতিষ্ঠানে এই কর্মপরিবেশ দেখবে না। শ্রমিক কর্মী সে আপনার প্রতিষ্ঠানে থাকবে, থাইকা কাজ করবে, কাজ করে আপনার ব্যবহার, প্রতিষ্ঠানের সুশৃঙ্খলতা, কর্মপরিবেশ সব দেখা তাকে ডাকতে হবে, তার জন্য সুবিধা হবে এগুলো ভালো হইলে। তাহলে এটা তো আপনাদের শ্রমিক কর্মীর প্রতি দায়িত্ব যে আমার কর্মপরিবেশটা সুশৃঙ্খল করা, তারপরে হচ্ছে নিরাপদ করা, তার সাথে উত্তম ব্যবহার করা, নিয়মিত বেতন বোনাস এর ব্যবস্থা করা, এগুলো চাকরির নিরাপত্তা দেওয়া। ইথিক্স শব্দটি আমাদের গ্রিক শব্দ ইথোস থেকে আসছে। এর মনে রাখেন ল্যাটিন না, এটা হচ্ছে গ্রিক শব্দ, ল্যাটিন শব্দ না, বা ইতালিয়ান শব্দ না, বা ইংরেজি শব্দ না, এটা হচ্ছে গ্রিক শব্দ থেকে আসছে। গ্রিক শব্দ ইথোস, এটা ভালো করে মনে রাখবেন।
ইথিক্স শব্দটি গ্রিক শব্দ ইথোস থেকে এসেছে। ইথোস কোন শব্দ? গ্রিক শব্দ। কোন শব্দ? গ্রিক শব্দ। চাহিদা ও যোগানে সমতা বিধান কোন শ্রেণীর প্রতি ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা? যে চাহিদা এক পাল্লায়, আর এটা হচ্ছে আমাদের যোগান, এর মধ্যে সমতা বিধান করা। সমতা বিধান করা কোন শ্রেণীর প্রতি দায়িত্ব? এটা আপনারা বলেন। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। হ্যাঁ বাসায় আছে। হ্যাঁ হ্যাঁ আনতেছে, নিয়ে আসতেছে। চাহিদা ও যোগানের সমতা বিধান কোন শ্রেণীর প্রতি দায়িত্ব? অনেকে দিচ্ছে আচ্ছা ঠিক আছে। গ খ ভোক্তা, সমাজ, কনজিউমার, ভোক্তা। সবাই কি এটার উত্তর দিতেছেন নাকি আগেরটা উত্তর দিতেছে? কি ব্যাপার দেখি। এটা না, এটার উত্তর সবাই উত্তর বলতেছে। চাহিদা আর যোগানে সমতা বিধান। সমাজে মানুষের চাহিদা কতটুকু এবং তার সাথে আপনার তারা কতটুকু যোগান দিতে পারছে, ঠিক আছে? এই দুটো আমাদের সমাজ আর সমাজটা বেশি কার্যকর হয় নাকি ভোক্তাটা বেশি কার্যকর হয়? যে যারা আমার থেকে পণ্য কিনে তাদের। দেখি কে কি উত্তর দেন। নিঃসন্দেহে না, এটা হবে না। সরবরাহকারী বাদ, সরকার বাদ, এই দুইটার মধ্যে একটা। এ বলছে অনেকে সমাজের প্রতি দায়িত্ব। হ্যাঁ, সমাজ চাহিদা এবং যোগানের মধ্যে সমতা বিধান করা হচ্ছে আপনার ব্যবসায়ের বিধান কোন শ্রেণীর প্রতি ব্যবসায়ের সামাজিক দায়িত্ব। হ্যাঁ, এটা মানে চাহিদা যোগানের প্রতি, যে সমাজের চাহিদা এবং যোগান দুটার মধ্যে ভারসাম্যতা বজায় রাখার জন্য আপনার এই শ্রেণীর প্রতি সমাজ তো কোনো শ্রেণী নেই, কিন্তু প্রশ্নটা আসলে একটু একটু মানে প্রশ্নটা আসলে এক্স্যাক্টলি হয় নাই, তবে উত্তরটা সমাজই। এর উত্তরটা কি হবে? সমাজ। চাহিদা ও যোগানের সমতা বিধান কোন শ্রেণীর প্রতি ব্যবসায়ের সামাজিক দায়িত্ব? দেখে নেন, চাহিদা ও যোগানের সমতা বিধান কোন শ্রেণীর প্রতি ব্যবসায়ের সামাজিক দায়িত্ব? এখানে একটা ভুল হয়েছে, কারণ তো আসলে সমাজে তো আমি দেখি সমাজে তো কোনো শ্রেণী আলাদা হবে নাই। তা আমার চাহিদা ও যোগানের বিধান ভোক্তা। আচ্ছা, যারা ভোক্তা দিচ্ছেন, যারা ভোক্তা দিচ্ছেন তাদেরটাই সঠিক ধরেন, কারণ যে এখানে এখানে একটু ভুল আছে বইয়ে, বুঝছেন? যেখান থেকে উঠেছে প্রশ্নটা সেখানে ভুল আছে, সমাজ হবে না।
সমাজ থেকে, কারণ সমাজের চেয়ে আমার থেকে পণ্য কিনে ভোক্তা, ভোক্তাটা বেশি জরুরি। এটা দিয়েন, এটা যে ভোক্তা দিয়েন। তো যারা যারা ভোক্তাটা দিয়েছেন তাদেরটা সঠিক, ঠিক আছে। যারা যারা ভোক্তা দিচ্ছেন, এটা আমি কারেকশন করে দিব না, এটা এই এমসিকিউটা এখানে। চাহিদা ও যোগানের সমতা বিধান ভোক্তা, ভোক্তার প্রতি দায়িত্ব। নিচের কোনটি অনলাইন ব্যাংকিং, এটা পরে দেখছি। ওকে, বলেন কাদের তিনটির কম এমসিকিউ আছে, তিনটির কম ভুল হয়েছে, তিনটির কম এমসিকিউ ভুল হয়েছে কয়জনের দেখি একটু। আচ্ছা, হয়েছে আমার 100% হয়েছে, সবগুলোই ঠিক আছে। আচ্ছা, ভেরি গুড। ওকে, তাহলে আমাদের এই অধ্যায় থেকে মোটামুটি যতটুকু গুরুত্বপূর্ণ সব দেখাই ফেলছি। এখন আমরা অন্য অন্য অধ্যায়ে যাই একটা, হ্যাঁ, অন্য একটা অধ্যায়ে শুরু করি। অনেকেই বলছেন ভালো করেছেন, একটাও ভুল হয়নি, একটা ভুল হয়েছে, ভেরি গুড। এরপরে এরপরে হচ্ছে আমাদের 11 অধ্যায়টাই আসি, হ্যাঁ, অনলাইনের অধ্যায়টা। নিচের কোনটি অনলাইন ব্যাংকিং এর উদাহরণ? অনলাইন ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং হচ্ছে আপনার অনলাইনের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে পারবে। ব্যাংকের আজ্ঞাপত্র না, এগুলো না। পে অর্ডার, এটাও হয় না। ভ্রাম্যমাণ নোট, এগুলোও হয় না। এই দুটার মধ্যে একটা হইতে পারে, বলেন তো কোনটা? অনলাইনের মাধ্যমে যখন আপনি টাকা পয়সা পাঠাবেন তখন দেখবেন কি আপনার মোবাইলে মেসেজ চলে আসবে অটোমেটিক, বা মোবাইলের মাধ্যমেও আপনি করতে পারবেন। এসএমএস এর মাধ্যমে ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং যেটা এসএমএস ব্যাংকিং। তো এই যে এসএমএস ব্যাংকিং অনেকটা মোবাইল ব্যাংকিং এর সাথে সম্পর্কিত আছে। তাছাড়া এই অপশনগুলো থেকে বেস্ট অপশন হচ্ছে যে অনলাইন ব্যাংকিং এর ক্ষেত্রে এই এসএমএস ব্যাংকিংটাই। উত্তর হবে এসএমএস ব্যাংকিং। এরপর এটা বলেন, বাংলাদেশে সর্বপ্রথম এটিএম কার্ড প্রচলন করে কোন ব্যাংক? খুবই গুরুত্বপূর্ণ এটা। এই আমরা এটিএম কার্ড ব্যবহার করি, এই এটিএম কার্ডটা কোন কোন ব্যাংক সর্বপ্রথম প্রবর্তন করে? এটিএম কার্ড কোন ব্যাংক সর্বপ্রথম করে? ডাচ বাংলা ব্যাংক না, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক। জনতা ব্যাংক হচ্ছে কিউ ক্যাশ করে, হ্যাঁ, এটা। আর ডাচ বাংলা ব্যাংক হচ্ছে মোবাইল ব্যাংকিং এর কাছে সম্পর্কিত। আরব বাংলাদেশ ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, এই যেটা এই প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। সম্পূর্ণ ভোক্তা সম্পর্কিত ব্যবসা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সম্পূর্ণ ভোক্তা সম্পর্কিত ব্যবসা মানে হচ্ছে আপনার যারা প্রতিষ্ঠান আছে না, প্রতিষ্ঠান ভোক্তার কাছে পণ্য বিক্রি করে, ভোক্তা, এটাকে কোনটা বলা হয়? ই ব্যবসা, ই ব্যবসা, ই মার্কেটিং, ই কমার্স, ই রিটেলিং। সম্পূর্ণ ভোক্তা সম্পর্কিত ব্যবসা, এটাকে কি বলা হয়? ইয়েস, এটাকে বলবেন হচ্ছে আপনি ই রিটেইলিং। এটাকে আরো কিছু নাম বলা হয় কি? ই শপ, ওয়েব শপ, ঠিক আছে, এরকম করে আরো কিছু নাম বলা হয় যে এই ই রিটেইলিং কে। অর্থাৎ সম্পূর্ণ ভোক্তা সম্পর্কিত ব্যবসা হচ্ছে ই রিটেইলিং। তারপর ওয়েস্টার্ন ইউনিয়ন কোন ধরনের ব্যবসা? ওয়েস্টার্ন হচ্ছে আপনার যে মানি ট্রান্সফারের সাথে সম্পর্কিত, মানি ট্রান্সফার করে এই প্রতিষ্ঠানটা পুরো বিশ্বব্যাপী। ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে আপনি বিকাশের মাধ্যমে করা হয় মানি ট্রান্সফার, ঠিক কিভাবে? ওয়েস্টার্ন ইউনিয়নের কাজ হচ্ছে মানি ট্রান্সফার করা, মানি ট্রান্সফারের সাথে সম্পর্কিত। ওয়েস্টার্ন ইউনিয়নের কাজ কি? মানি ট্রান্সফার, এর কাজের সাথে জড়িত ওয়েস্টার্ন ইউনিয়ন। তাহলে কোনটা হবে? বাইং হাউস, ক্ষুদ্র ঋণ, মোবাইল সার্ভিসিং,
না, মোবাইল সার্ভিস না, অর্থ স্থানান্তরের সাথে সম্পর্কিত। ওয়েস্টার্ন ইউনিয়ন কি করে? অর্থ স্থানান্তর করে থাকে। ড্যাশ ই কমার্স লেনদেনের অধীনে বিক্রেতা ও ক্রেতা উভয়ই ব্যবসা প্রতিষ্ঠান। এটা কি হবে বলেন? আমাদের তো অনেকগুলো আছে, যে বি টু সি, বি টু বি, সি টু বি, বি টু জি, আবার জি টু সি, এরকম অনেক আছে। এর বলেন এটা কি হবে? যে দুইটাই ব্যবসা প্রতিষ্ঠান, মানে হচ্ছে যে ক্রেতা যে বিক্রেতা তারা উভয়ই ব্যবসা প্রতিষ্ঠান। ওকে, অনেকেই উভয় ব্যবসা প্রতিষ্ঠান। ব্যবসা প্রতিষ্ঠান মানে কি? বি টু বি। হ্যাঁ, বি টু বি মানে হচ্ছে বিজনেস টু বিজনেস, যেমন আলিবাবা করে থাকে। এটা আলিবাবা পাইকারি ব্যবসা করতে গেলে, পাইকারি ব্যবসার কাজ কি? পাইকারি ব্যবসার ব্যবসা হচ্ছে আপনার একজন ব্যবসায়ী থেকে নিয়ে আরেকজন ব্যবসায়ীর কাছে বিক্রি করা। ব্যবসায়ী টু ব্যবসা, দুজনেই ব্যবসায়ী, ক্রেতা বিক্রেতা উভয়ই ব্যবসায়ী, পাইকারি থেকে খুচরা ব্যবসায়ী বিক্রি করা। তো এই যে এগুলো হচ্ছে আলিবাবা ডটকম করে থাকে বি টু বি ব্যবসা, বি টু বি। ঠিক আছে, যেন মনে থাকে। ওকে, আর দুজনেই যদি বলা হয় এই ক্রেতা ভোক্তা, তখন সি টু সি। হ্যাঁ, সি টু সি। যেমন এটা কি, যেমন আমাদের আমাদের বাংলাদেশে তো এটা সি টু সি অনেক প্রচলিত আছে। যেমন আমাদের ওই বিক্রয় ডট কম, বিক্রয় ডট কমে কি করা হয়? এই বিক্রয় ডট কমে আপনার যে একজন, আমি একজন ভোক্তা, আমার মোবাইলটা আমি বিক্রি করব, আপনি একজন ভোক্তা, আপনি দেখে মোবাইলটা দেখে কিনে অফার করলেন, তো আমি বিক্রি করলাম। আমি তো নিয়মিত বিক্রি করি না, হঠাৎ করে একদিন বিক্রি করলাম। এইগুলো হচ্ছে ভোক্তা টু ভোক্তা। আইবিএম এর পূর্ণরূপ কি? আইবিএম এটা হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন কর্পোরেশন। নান, ইন্টারনাল না, ইন্টারন্যাশনাল, ইন্টারনাল না, এটা আমাদের একটা ইন্টারন্যাশনাল বিজনেস মিশন। মিশন না, মেশিন কোথায় যাবে? ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন কর্পোরেশন। এটা হচ্ছে আইবিএম এর পূর্ণরূপ। অনেকে হয়তো চিন্তা করতে পারে যে তিনটা আছে, মনে হয় যে তিনটা হবে না। এটা হবে কি? ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন কর্পোরেশন। বানানটাও খেয়াল রাখেন, মেশিন কর্পোরেশন। আর বিজনেস ইন্টারন্যাশনাল তো বানান জানেনই। ব্যাংক ওভারড্রাফট অর্থ স্থানান্তরের একটি ভালো উৎস। ওভারড্রাফট মানে বুঝেন? ওভারড্রাফট অ্যাকাউন্টে কিন্তু পড়ছেন, বাংলা হচ্ছে জমাতিরিক্ত। বলেন এটা কোন ধরনের উৎস? কোনটার উৎস এটা? স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী, কোনটা? ব্যাংক জমাতিরিক্ত কোন ধরনের অর্থায়নের উৎস? অ্যাকাউন্টিং এ পড়েছেন নিশ্চয়ই। এটা হচ্ছে আমাদের স্বল্পমেয়াদী, 1 বছরের কম। ই ব্যবসায়ের ধরন নয়, ধরন নয়। বি টু বি ই ব্যবসায়ের ধরন আছে, সি টু বি আছে, পি টু পিও আছে, যে পিপল টু পাবলিক টু পাবলিক, পিপল টু পিপল। কিন্তু এক্স টু এক্স এটা কোনো, এটার মধ্যে ধরনের মধ্যে নাই। এটা আমাদের ই ব্যবসায়ের ধরনের মধ্যে অন্তর্ভুক্ত নয়, হচ্ছে এক্স টু এক্স। ঠিক আছে, এটা আমাদের ব্যবসায় কোনো ধরনের মধ্যে অন্তর্ভুক্ত নয়। তারপরে আসি আমরা, হ্যাঁ, ই কমার্স হলো ড্যাশের অংশ। কিসের অংশ? ই কমার্স শিল্পের অংশ? জীবনেও না। সেবার অংশ? না না, কারণ এখানে তো পণ্য বিক্রি করা হয়। সামাজিক ব্যবসার কারবার, কোনটা হবে বলেন?
ই কমার্সটা কি? ই কমার্সটা শিল্পের অংশ, সেবার বাদ দিয়ে দিলাম আমি, কারবার আর সামাজিক ব্যবসা। এটা বলেন। ওকে, একজন বলছে ঘর, অনেকে কাবাডি বলছে, সামাজিক ব্যবসা দু একজন বলছে। ই কমার্স হলো সামাজিক ব্যবসায় অংশ। আরে না না না, কারবারের অংশ। শুনেন, সামাজিক ব্যবসা তো হচ্ছে আপনার যে ব্যবসায় গণ্যমান্য ব্যক্তিরা, সমাজে গণ্যমান্য ব্যক্তিরা মূলধন দেয়, মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকে না। আর ই কমার্স তো আপনার হচ্ছে কারবারের মানে ব্যবসায়ের একটা অংশ, কারবারের মানে প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠানের অংশ। আর সামাজিক ব্যবসা তো আপনার হচ্ছে, এটা তো হচ্ছে আপনার যে সকল ব্যবসায় গণ্যমান্য ব্যক্তিরা মূলধন দেন, মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকে না, ওটা তো অন্য ধরনের ব্যবসা। ইলেকট্রনিক ব্যাংকিং এর পিন শব্দের উপনরূপ কি? পিন বা যে কোনো পিন, আপনারা তো পিন নাম্বার দেন, আপনাদের গোপন পিন নাম্বার আছে, বিকাশের পিন নাম্বার, নগদের পিন নাম্বার, ব্যাংক অ্যাকাউন্টের পিন নাম্বার, এগুলো হচ্ছে আমাদের পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার। পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার, এটা কি হবে? পার্সোনাল, প্রাইভেট, পাবলিক, পার্সোনাল, পার্সোনেল না, পার্সোনেল আবার অন্য জিনিস, পারফেক্ট না, পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার, এটাই ঠিক আছে। তাহলে এছাড়া আর কিছু মিলে না, বাকিগুলো সব এমনিতেই কারেকশন ছিল, শুধুমাত্র এটাতে ঝামেলা করছিল প্রথমটাই, প্রাইভেট পাবলিক পার্সোনেল না, পার্সোনাল ব্যক্তিগত। এবার আসি, অনলাইনে মূল্য পরিশোধের করাকে কি বলা হয়? আপনি অনলাইনে মূল্য পরিশোধ করবেন, এটাকে কি বলা হয়? ই ইলেকট্রনিক, ই পি এস, ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম। আমরা এখন অনেকেই ইপিএস এর মাধ্যমে মূল্য পরিশোধ করি, ইপিএস ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেমের মাধ্যমে, ঠিক আছে? অনলাইন পেমেন্ট সিস্টেম মানে ইপিএস, ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম। এটা ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম, ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেমের মাধ্যমে আমরা অনেক সময় মূল্য পরিশোধ করে থাকি। হ্যাঁ, এটা কি হবে? ইপিএস, ইপিএস ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম। আচ্ছা, তারপরে আসি, বিক্রয় ডট কম কোন ই বিজনেস পদ্ধতি উদাহরণ? একটু আগে বুঝাইছি এটা। বিক্রয় ডট কম কি করে? সি টু সি, ক্রেতা বিক্রেতা, কনজিউমার টু কনজিউমার, মানে দুজনেই আচ্ছা আপনার কি সাধারণ, এই দুজনের ব্যবসায়ীরাই থাকে কনজিউমার, এরা বিক্রয় ডট কম। একটু আগে বুঝাইছি, এই জন্য আর বুঝাইলাম না এখন। ইলেকট্রনিক ব্যাংকিং এর সম্পূরক নয়, মানে এটার সাথে সংশ্লিষ্ট নয়। এফডিআর এটিএম আছে, বিকাশ আছে, পয়েন্ট অন সেল আছে। এফডিআর না, এফডিআর হচ্ছে আপনার স্থায়ী হিসাব। ব্যাংকে স্থায়ী হিসাব খুললে আপনাকে একটা এফডিআর দেওয়া হবে, ফিক্সড ডিপোজিট রিসিপ্ট, এটা হচ্ছে অন্য হিসাব। এটা হচ্ছে আমাদের ই ব্যাংকিং এর সম্পূরক, ঠিক আছে? সুতরাং হবে কি? উত্তর হবে এফডিআর। চেকের আধুনিক বিকল্প কোনটি? এটা আসছিল এই প্রতিষ্ঠানের, দরকার নাই। চেকের আধুনিক বিকল্প, আগে যে চেক লেখা দিত, এখন আর চেক লাগে না, এখন হচ্ছে আপনার উইকটা দিয়ে কাজ করে দেয়। ইমেল, চেকের আধুনিক বিকল্প কি? ইমেল, ই ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং, এটিএম কার্ড। হ্যাঁ, ইয়েস, এটা অনলাইন ব্যাংকিং তো না, এটা হচ্ছে এটিএম কার্ড। আর চেক, এখন আর চেক দিতে চায় না, যে 10 লাখ টাকা চেক রেখে দিব, এটিএম কার্ড দিয়ে দেয়, এখান থেকে টান মারে কাজ হয়ে যায়, বা একটু পোস্ট করে টাকা বাইরে হয়ে যায়, সুন্দর সুন্দর সহজে, একদম সহজ হিসাব, এটিএম কার্ড। তারপরে আসি আমরা, ওকে,
তাহলে আমাদের কটা অধ্যায় শেষ হলো? 2টা অধ্যায় শেষ। এখন বলেন 5টির কম ভুল আছে কয়জনে? দেখি 5টির কম ভুল দেখি, তারপর আমরা অন্য অধ্যায়ে যাব। ঠিক আছে, এটিএম। তবে 5টির বেশি যদি ভুল হয়ে থাকে এখনই, তাহলে আপনাদের প্রস্তুতিটা আসলে ভালো নয়। একটা ভুল হয় নাই, একটা ভুল হয়েছে, একটা ভুল হয়েছে কারিমা, একটা ভুল, 3টা ভুল, 5টা ভুল, কোনো ভুল নেই। বাবা, 4টা, 3টা, 2টা, মারিসা বলছে, মারিসা 3টা, শাহুদা 1টা, আমার 3টা, আরবি নাম দিয়ে লিখছে, হজরত 3টা, ইলিয়াস 1টি ভুল, হুম, পারভিন 1টি, আচ্ছা, রিচার্ড ক্যান্টিনন বলে দিচ্ছে, শাকির 3টা। ওকে, আসি অন্য অধ্যায়। উদ্যোগ। বলেন তো, এই উদ্যোগ শব্দটা প্রথম ব্যবহার করেছিলেন কে? ভেরি গুড, ঠিক আছে। তারপর শুরু করি। দেখেন এই এমসিকিউটা দেখেন। উদ্যোগ শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন রিচার্ড ক্যান্টিলন। রিচার্ড ক্যান্টিলন। উদ্যোগ শব্দটি প্রথম ব্যবহার করছেন কে? রিচার্ড ক্যান্টিলন। উদ্যোগ শব্দটি প্রথম ব্যবহার করছেন কে? ওকে। বর্তমান বিশ্বে উৎপাদন ব্যয় কমানোর জন্য ব্যবসা প্রতিষ্ঠানগুলো কোন ধরনের ব্যবসা সুবিধা কাজে লাগাতে চেষ্টা করছে যেন উৎপাদন ব্যয় কম হয়? আউটসোর্সিং ব্যবসা, বাইং ব্যবসা, মার্চেন্ডাইজিং, ডেটা এ ব্যবসা। উৎপাদন ব্যয় কমাবে কিভাবে আমি বলে দিচ্ছি। উৎপাদন ব্যয় কমানোর জন্য তারা যেটা করবে, বাইরে থেকে লোক নিবে, লোক নিয়োগ দিয়ে কাজ করিয়ে বাস চুক্তির ভিত্তিতে টাকা দিয়ে তারা দেখেছে কাজ শেষ করে দিবে, পার্মানেন্ট লাগবে না। এগুলো হচ্ছে আউটসোর্সিং ব্যবসা। তাদেরও লাভ, প্রতিষ্ঠানেরও লাভ। নতুন কোনো বিষয়ে যিনি এগিয়ে যান তাকে কি বলা হয়? যিনি নতুন কোনো বিষয়ে এগিয়ে যান। নেতা না, ব্যবস্থাপক তাও না, আবিষ্কারক তাও না, উদ্যোক্তা। নতুন কোনো বিষয় নিয়ে যে নিয়ে এগিয়ে যান তাকে বলা হয় উদ্যোক্তা। নতুন কোনো বিষয়ে যিনি এগিয়ে যান। তারপরে আসি, উদ্যোক্তার প্রধান কাজ কি? বলেন তো দেখি আপনারা। অর্থ সংস্থান, ঝুঁকি গ্রহণ, সংগঠন, নেতৃত্বদান, হিসাব রক্ষণ, কোনটা বলেন? পারবেন এটা? উদ্যোক্তার প্রধান কাজ কি? উনি আসলে কি করতে চান? কাজটা কি তার? রিস্ক টেকিং। এটা অনেকেই বলছেন ঝুঁকি গ্রহণ হচ্ছে উদ্যোক্তার প্রধান কাজ। কি? ঝুঁকি গ্রহণ করা উদ্যোক্তার কি কাজ? প্রধান কাজ। গৃহীত উদ্যোগ দ্বারা ভালো কিছু হবে, এ ধরনের চিন্তা উদ্যোক্তার কোন গুণাবলীকে প্রকাশ করে? গৃহীত উদ্যোগ দ্বারা ভালো কিছু অর্জিত হবে, যে আমি উদ্যোগটা নিচ্ছি এটা একটা ভালো একটা কিছু হবে, এই ধরনের মন মানসিকতা, এটা যেমন কি
মানসিক দৃঢ়তা, অধ্যবসায়, ঝুঁকি গ্রহণ ক্ষমতা, আত্মবিশ্বাস। ওকে, অনেকেই বলছে আত্মবিশ্বাস, অনেকে বলছে ঝুঁকি গ্রহণ ক্ষমতা। অবশ্যই আত্মবিশ্বাসটাই হবে। এটা হচ্ছে এক ধরনের কনফিডেন্স। আমি পারবোই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি চান্স পাবোই, আমি ডিউতে চান্স পাবোই, আমার পড়াশোনা দ্বারা আমি চান্স পাবোই, এটা আমার একটা কনফিডেন্স। কোনটি ব্যবসা উদ্যোগের বৈশিষ্ট্য? ব্যবসা উদ্যোগ, সৃজনশীল চিন্তা করা, এটা তো লাগবেই। পণ্য সেবা উৎপাদন, ব্যবসা পরিচালনা করা, উপরের সবগুলো। কোনটা হবে ব্যবসা উদ্যোগের বৈশিষ্ট্য? হ্যাঁ, পণ্য ও সেবা উৎপাদন করতে হবে, নতুন ধরনের পণ্য বা সেবা। সেক্ষেত্রে আমরা সবগুলোই ধরতে পারি এখানে, ঠিক আছে? কারণ পণ্য ও সেবা উৎপাদনের সাথে জড়িত আছে, ব্যবসা পরিচালনা করতে হবে, সবগুলোই লাগবে। যেহেতু সবগুলো অপশনে আছে, যদি অপশন না থাকতো তখন আমি এটা নিতাম, শুধু এটা নিতাম, ঠিক আছে? ওকে। হুম। ব্যবসা উদ্যোগ গড়ে ওঠার অনুকূল পরিবেশ কোনটা, এটা আপনারা একটু বলেন তো দেখি। রাজনৈতিক অস্থিরতা, সম্পদের অসম বন্টন, উন্নত যোগাযোগ ব্যবস্থা, জনসংখ্যা বৃদ্ধি প্রবণতা। অনুকূল পরিবেশ কোনটা? অনুকূল। হুম, রাইট, এটা যারা দিচ্ছেন তারা রাইট। উন্নত যোগাযোগ ব্যবস্থা, উন্নত যোগাযোগ ব্যবস্থা হইলে অনুকূল পরিবেশ গড়ে উঠবে, ব্যবসায়ের অনুকূল পরিবেশ গড়বে। এই জন্য ইনফ্রাস্ট্রাকচার ভালো করতে হবে। সফল উদ্যোক্তা ডক্টর হোসনে আরা বেগম কোন এনজিও প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত? হোসনে আরা বেগম কি করছেন? হোসনে আরা বেগম, ডক্টর হোসনে আরা বেগম, বলেন তো দেখি। টিএমএসএস। হোসনে আরা বেগম কি করছেন? এটা ইয়াতে আছে। টিএমএসএস। এর পুনরূপ হচ্ছে ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ। ই বিজনেসের নিচের কোন মডেলে একজন ভোক্তা অন্য একজন ভোক্তার নিকট সরাসরি পণ্য বিক্রি করে? একজন ভোক্তা আরেকজন ভোক্তার নিকট সরাসরি পণ্য সেবা করে, ওই যে ভোক্তা টু ভোক্তা, কনজিউমার টু কনজিউমার, সি সি টু সি। আর এমআইসিআর হচ্ছে কি একটা চেক, এমআইসিআর চেক, এটা হচ্ছে এক ধরনের চেক, এটা হলো ব্যাংকিং কাজের সাথে জড়িত। ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনিশন, এটার পুনরূপ হচ্ছে ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনিশন। ম্যাগনেটিক ইঙ্ক, ইনপুট যা দিছে বাদ, ইনপুট দিলে বাদ, ইনপুট বাদ। ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনিশন, এটা যেহেতু আপনাদের দেখাইছি শুরুতেও, তারপর দেখাইলাম আরেকবার আরো। নিচের কোন ব্যাংক বাংলাদেশ সর্বপ্রথম কিউ ক্যাশ চালু করে? একটু আগে বলছি, ওই যে জনতা ব্যাংক হচ্ছে কিউ ক্যাশ চালু করে। কোন ব্যাংক? জনতা ব্যাংক কিউ ক্যাশ। আর স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক আমাদের এটিএম কার্ড প্রচলন করে, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। মোবাইল আর ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংক চালু করে।
সুইফট কি? ইন্টারন্যাশনাল একটা পরিশোধ পদ্ধতি, দ্য সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারব্যাংক ফিনান্সিয়াল টেলিকমিউনিকেশন। এটা হচ্ছে একটা ওয়ান কাইন্ড অফ পরিশোধ পদ্ধতি, এটা হচ্ছে একটা পরিশোধ পদ্ধতি। দ্য সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারব্যাংক ফিনান্সিয়াল টেলিকমিউনিকেশন। ইউরো মুদ্রা কখন চালু করা হয়? ইউরো মুদ্রা 1 জানুয়ারি 1999, 1 জানুয়ারি 2000, 1 জানুয়ারি 1 জুন না, জানুয়ারিতেই ইউরো মুদ্রা চালু করা হয় জানুয়ারি মাসের 1 তারিখে 1999 সালে। এটা মুখস্থ করে জেনে রাখুন, খুব বেশি গুরুত্বপূর্ণ তাও না, এগুলো মানে দেয় না, রেয়ার। রেয়ার যদি দেয়, সাধারণত দেয় না এইসব প্রশ্ন। ঢাকা ভার্সিটিতে এইসব প্রশ্ন দেওয়ার পছন্দ করে না, যদি দেওয়া দেয় অনেক সময় দেওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। হ্যাঁ, তারপরে দেখে রাখেন, যদি একবার দেখে রাখলে তো সমস্যা নেই। ওকে, তারপরে দেখি বৈশ্বিক স্বাস্থ্য কর্মসূচি ও বৈশ্বিক উন্নয়ন কর্মসূচিতে নিচের কোন প্রতিষ্ঠানের অবদান সবচেয়ে বেশি? স্কয়ার গ্রুপ, গেটস ফাউন্ডেশন, আকিস গ্রুপ না ব্র্যাক? এই চারটার মধ্যে কোনটা হবে? নিঃসন্দেহে সবচেয়ে বেশি অবদান রাখে এই গেটস ফাউন্ডেশন। বিল গেটস, গেটস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ওনারা সবচেয়ে বেশি অবদান রাখেন। ঠিক আছে, মনে থাকবে তো? আচ্ছা, গেটস ফাউন্ডেশন। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্য বৈষম্য দূর করার লক্ষ্যে কোন চুক্তি স্বাক্ষরিত হয়? সার্কভুক্ত দেশ কয়টা? 8টা। লাস্টে আফগানিস্তান আসছে। তাদের মধ্যে যে চুক্তিটা হয় সেটা কি চুক্তি বলেন তো? সার্কভুক্ত দেশগুলোর মধ্যে যে চুক্তি হয়, প্যাট, নেটো, আসিয়ান না সাপটা চুক্তি, সাউথ এশিয়ান প্রিফারেন্সিয়াল ট্রেড অর্গানাইজেশন, সাপটা। এটা হচ্ছে অ্যাসোসিয়েশন, সাউথ এশিয়ান প্রিফারেন্সিয়াল ট্রেড অ্যাসোসিয়েশন, সাপটা এর চুক্তি স্বাক্ষরিত হয় আপনার সার্কভুক্ত দেশগুলোর মধ্যে। 8টা দেশ, সর্বশেষ যেটা আফগানিস্তান যুক্ত হয়েছে, আফগানিস্তান লাস্ট, প্রথম ছিল 7টা। তারপরে আন্তর্জাতিক বিনিময় হারে স্থিতিশীলতা রক্ষা, এটা একটু মনে রাখতে হবে, আইএমএফ করে থাকে। আর আইএমএফ এর পুনরূপটা মনে রাখেন, ইন্টারন্যাশনাল মনিটারি, আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ইন্টারন্যাশনাল মনিটারি ওকে। আন্তর্জাতিক বিনিময় হারে এই আইএমএফ প্রতিষ্ঠান প্রায় বিশ্বের 190টির উপরে দেশে এই তাদের আপনার আন্তর্জাতিক বিনিময় হারে স্থিতিশীলতা রক্ষা করার চেষ্টা করে থাকে প্রতিষ্ঠান এই আইএমএফ। ওকে, এই অধ্যায়ের লাস্ট প্রশ্ন দেখি, এসএমই এর পুনরূপ কি? স্মল, এটা হচ্ছে স্মল, এটা হচ্ছে মিডিয়াম, আর এটা হচ্ছে এন্টারপ্রাইজ, এটা হচ্ছে এন্টারপ্রাইজ। তাহলে স্মল এন্ড মিডিয়াম, মডার্ন বাথ, শর্ট বাথ, এই দুটা বাথ। তাহলে এই দুটার মধ্যে একটা স্মল স্মল এন্ড মিডিয়াম মিডিয়াম, এন্টিটি এন্টারপ্রাইজ এন্টারপ্রাইজ, এন্টিটি বাথ। শেষ। তাহলে আমাদের এই অধ্যায়টাও শেষ হয়ে গেল। একসাথে দুটো অধ্যায় দেখাইলাম, এবার 9 অধ্যায় দেখাবো।
8 অধ্যায় 9 অধ্যায় দেখাবো, তাহলে হয়ে যাবে, অনেকটা কাছাকাছি হয়ে যাবে। একটু আছে। ব্যবসা উদ্যোক্তার মৌলিক বৈশিষ্ট্য 9 কোনটি? উদ্যোক্তার মৌলিক বৈশিষ্ট্য: মূলধন যোগানের ক্ষমতা, উদ্ভাবনী ক্ষমতা, আত্মবিশ্বাস, ঝুঁকি এড়িয়ে চলার প্রবণতা। এটা থাকা উচিত না, কারণ কখনো উদ্যোক্তার এই গুণাবলী থাকে না, তার কাছে এটা থাকে, এই গুণ থাকে, এই গুণ থাকে, কিন্তু এটা থাকে না। এটা থাকলে সমস্যা। ঝুঁকি এড়িয়ে চলবে কেন? ঝুঁকি গ্রহণের, চ্যালেঞ্জ গ্রহণের মানসিকতা থাকা লাগবে, তাহলে সে উদ্যোক্তা হতে পারবে। সে যদি ঝুঁকি এড়িয়ে চলতে চায়, ঝুঁকি এড়িয়ে চলতে পারবে না সবসময়। ঝুঁকি তো গ্রহণ করা লাগবেই, ঝুঁকি তো থাকবেই ব্যবসায়ী উদ্যোক্তাদের জন্য। তারপরে দেখি আমরা ঝুঁকি এড়িয়ে চলার প্রবণতা, একই প্রশ্ন। আচ্ছা, এই প্রশ্নটা ওই যে আগের প্রশ্নটা এসে বলছে, এখান থেকে শুরু হয়েছে প্রশ্নটা। হ্যাঁ, ওকে। উদ্যোক্তা উৎপাদন প্রক্রিয়ার নতুন কৌশল গ্রহণ করাকে কিভাবে? উদ্যোক্তা উৎপাদন প্রক্রিয়ার নতুন কৌশল গ্রহণ করে কিভাবে? অধ্যবসায়ের মাধ্যমে, শ্রমের মাধ্যমে, উদ্ভাবনী শক্তির মাধ্যমে। এই যে এটার মাধ্যমে, এটার মাধ্যমে। এই উদ্ভাবনী শক্তি থাকলে আপনি কি করবেন? উদ্যোক্তা উৎপাদন প্রক্রিয়ায় নতুন কৌশল গ্রহণ করে। উদ্ভাবনী কৌশল মানে বুঝেন সৃজনশীলতা, সৃজনশীল বিষয়টা থাকবে। সৃজনশীল প্রশ্নটা একটু মিস্টেক হয়েছে, যে উপরে আয়সা বসতে ব্যাখ্যা। উত্তরটা হবে সি, সি হওয়া উচিত, উদ্ভাবনী শক্তির মাধ্যমে। একটি ব্যবসা প্রতিষ্ঠান সংগঠিত ও পরিচালনা করার জন্য প্রয়োজনীয় ঝুঁকি কে গ্রহণ করেন? ওই ব্যক্তি। ঝুঁকি গ্রহণ করেন কে? উদ্যোক্তা। সকল ঝুঁকি গ্রহণ করতে হয় উদ্যোক্তাকে। নিচের কোন ব্যাংক জামানত ছাড়াই ঋণ প্রদান করে? গ্রামীণ ব্যাংক থাকলে সেটা, ব্র্যাক ব্যাংক, গ্রামীণ ব্যাংক, এটা বেস্ট। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে। জামানত ছাড়াই বর্তমানে ঋণ দেয় কে? এরা কেউ দিবে না, এরা কেউ দিবে না আপনাকে এছাড়া। এ প্রশিক্ষণ দেওয়ানোর পরে তারপর দিবে। ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত? ব্রাসেলসে। ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত? ব্রাসেলস। ব্রাসেলসে মানে হচ্ছে বেলজিয়ামের, বেলজিয়াম, ওইখানে ব্রাসেলসে ইউরোপিয়ান ইউনিয়ন। এটা মনে রাখবেন বিশ্বের সবচেয়ে বড়, সবচেয়ে বড় সফল ও আঞ্চলিক জোট, আঞ্চলিক জোট, এটা হচ্ছে আমাদের ইউরোপিয়ান ইউনিয়ন। বিশ্ব ব্যাংক গোষ্ঠীর কোন প্রতিষ্ঠানটি সহজে ঋণ দেওয়ার জন্য পরিচিত? কোনটা ঋণ দেয় সহজে? বিশ্ব ব্যাংক গোষ্ঠীর কোনটি? এমআইজিএ, আইএমএফ। আইএমএফ তো মান রক্ষা করে, স্থিতিশীলতা রক্ষা করে, ঠিক আছে। আইডিএ, আইবিআরডি, এই চারটার মধ্যে দেখেন, এটা দেখা লাগবে না, নম্বরটা দেখা লাগবে না। এই চারটার মধ্যে কোনটা হবে বলেন? আচ্ছা, এটা হচ্ছে আমাদের যে গোষ্ঠীর, তার মানে হচ্ছে এটা আমাদের ইসলামিক ডেভেলপমেন্ট আইডিএ অ্যাসোসিয়েশন, ইসলামিক ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, এই আইডিএ, এইটা হচ্ছে আমাদের সহজে ঋণ দেওয়ার জন্য পরিচিত, ঠিক আছে। ইসলামিক ইসলামিক না, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, আইডিএ, ইন্টারন্যাশনাল, ইসলামিক ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। এটা আমাদের সহজে বিশ্ব ব্যাংকে সহজ ঋণ দেওয়ার ক্ষেত্রে এটা খুব পরিচিত, আইডিএ। এটা হবে আইডি। 1 মিনিট। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি তো ক্লাস নিতে পারছি, ও ক্লাস নেওয়ার জন্য বলছি, যে বিষয়টা তৈরি করতে প্রথম ক্লাসটা। আচ্ছা স্যার।
ক্ষুদ্র ঋণের প্রবক্তা কে? ক্ষুদ্র ঋণ এ তো আর বলা লাগবে না। ক্ষুদ্র ঋণ হচ্ছেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি এই ক্ষুদ্র ঋণের প্রবক্তা। আরো অনেক কিছু প্রবক্তা হচ্ছে তিনি, ঠিক আছে, ক্ষুদ্র ঋণ দেওয়ার ক্ষেত্রে। ক্ষুদ্র ঋণের প্রবক্তা কে? ডক্টর মোহাম্মদ ইউনূস। এটাও কিন্তু এখন আসতে পারে, এগুলো এসব প্রশ্ন এখন আসবে। সাফটা চুক্তিতে কতগুলো দেশ স্বাক্ষর করেছে? আগে ছিল 7টি, বর্তমানে 8টি। ওই আফগানিস্তান যুক্ত হওয়ার পরে 8টি হয়ে গেছে। নিচের কোনটি আইএসও এর পরিবেশ ইস্যুর সাথে, পরিবেশ 14,000, আইএসও 14,000 হচ্ছে পরিবেশ দূষণের সাথে সম্পর্কিত। পারতেছেন উত্তর দিতে? দেখি কি অবস্থা। আইএসও এর প্রধান অফিস কোথায়? জেনেভা আছে, এই জেনেভায় আইএসওটা, জেনেভায়। আর ইউরোপিয়ান ইউনিয়নটা ব্রাসেলসে। হ্যাঁ, বিজিএমইএ যেটা 1977 সালের কোন শিল্পে স্বার্থ প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছে? বিজিএমইএ বাংলাদেশ গার্মেন্টস এন্ড ম্যানুফ্যাকচারিং এক্সপোর্ট অ্যাসোসিয়েশন। বিজিএমইএ তৈরি পোশাকের সাথে সম্পর্কিত। এটা বিজিএমইএ কিসের সাথে সম্পর্কিত? তৈরি পোশাক। এটা বাংলাদেশে তৈরি পোশাক বিদেশে রপ্তানি করার সাথে সম্পর্কিত এটা প্রতিষ্ঠান, একটা বিজিএমইএ। কোন প্রতিষ্ঠানটি ব্যবসায়ের সমর্থনমূলক সেবা দান করে? কি দান? সমর্থনমূলক সেবা। সমর্থনমূলক সেবা কি? যেমন হচ্ছে অর্থ দিয়ে সহায়তা করা, ঋণ দিয়ে সহায়তা করা, এটা হচ্ছে সমর্থনমূলক। এটা আপনারা বলেন। জামানত বলতে, জামানত মানে কোনো কিছু জামানত রাখা, হচ্ছে স্থায়ী সম্পত্তি, গাড়ি বাড়ি, কোনো দলিল টলিল জমা রাখা, গহনাপত্র জমা রাখা, এরকম জামানত যুক্ত বলতে এটা বোঝায়। ওই অনেকের ইন্টারনেট একটু আগে আসে, অনেকে ইন্টারনেট পরে আসে, দেখা যায় কমেন্ট পরে দেখা যায়, ফেসবুকে সমস্যা, এজন্য আগে পরে কমেন্ট আসে। আচ্ছা, ওকে, প্রশ্ন হচ্ছে কোন প্রতিষ্ঠানটি ব্যবসায় সমর্থনমূলক সেবা দেয়? আমাদের মনে রাখবেন, এই যে ঋণ দিয়ে সহায়তা করছে বেসিক, আমাদের বেসিক বা বেসিক ঋণ দিয়ে সহায়তা করে, এই প্রতিষ্ঠানগুলো আমাদের ঋণ দিয়ে সহায়তা করে। আর এনবিআর এরা হচ্ছে আমাদের সংরক্ষণমূলক, বিএসটিআই বিসিসিআই এগুলো সংরক্ষণমূলকের সাথে সম্পর্কিত। আর বেসিক হচ্ছে আমাদের ঋণ দিয়ে সহায়তা করে, ঋণ দিয়ে সহায়তা করে। বেসিক এর পুনরূপ কি? বাংলাদেশ স্মল এন্ড কটেজ ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন, বেসিক এর পুনরূপ। বাংলাদেশে প্যাটেন্ট আইন সুরক্ষা দেওয়া হয় কত বছর? এটা একটু বলে দিই একদম নরমাল এক কথায়। প্যাটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট, এগুলো যদিও বারবার আসবে সামনে, একবারই বলে দিচ্ছি। এটা 25 আছে আর 60 বছর আছে। ট্রেডমার্ক বাংলাদেশে 7 বছর, তারপরে নবায়ন করতে হয়, নবায়ন করতে করতে 10 বছর যায়। প্যাটেন্ট এই 16 বছর। বাস, একবারে বলে দিলাম। আর নতুন আইন, নতুন আইন অনুযায়ী 20 বছর, যেটা 2022 সালে হয়েছিল। বাস, ঠিক আছে, একবারে দেখে দিলাম, বারবার প্রশ্ন আসতে পারে এই জন্য। ওকে, তাহলে এটা উত্তর হবে 16 বছর। এই হ্যাঁ হ্যাঁ, 100 বছর দিয়ে দিচ্ছি দেখি। এটা এটা অপশনে ভুল আসছে মনে হয়। হ্যাঁ, এটা মানে অপশন সিলেক্ট করতে ভুল আসছে। উত্তর হবে কিন্তু 16 বছর। উত্তর হবে কি? 16 বছর।
বাংলাদেশে প্রচলিত শ্রম আইন কত সালের? শ্রম আইন এগুলো যদি আসে না 2006 সালে শ্রম আইন, এটা আগে অনেকবার পড়াইছি। হ্যাঁ, এগুলো আসে কম। 2006 সালে হচ্ছে শ্রম আইন। ইট ভাটার কোন ধরনের দূষণ করতে পারে? ইট ভাটায়, ইট ভাটায় হচ্ছে আপনার ইটের কারণে বায়ু দূষিত হয়, মাটি দূষিত হয়। বায়ু ও মাটি দূষণ। কোনটি ব্যবসায়ের আইনগত ধারণা সংশ্লিষ্ট নয়? আইনের সাথে সংশ্লিষ্টতা নাই কোনটা? ব্যবসায়ের আইনগত ধারণা সংশ্লিষ্ট নয়। প্যাটেন্ট আছে, আইএসও আছে, বীমা আছে। পার্ট এটা নিয়ন্ত্রণের সাথে সম্পর্কিত। কিসের সাথে? নিয়ন্ত্রণ। প্রোগ্রাম ইভ্যালুয়েশন এন্ড রিভিউ টেকনিক, কাজ কখন শুরু হয়ে কখন শেষ হবে, পরিকল্পনা নিয়ন্ত্রণ, দুইটা কাজই সম্পূর্ণ হয়ে যায়। পার্ট, পার্টটা আমাদের সম্পর্কিত নয়। প্যাটেন্ট কোন ধরনের সম্পদ? প্যাটেন্ট স্থায়ী, চলতি, মানব, আর্থিক, বুদ্ধিভিত্তিক। ইয়েস, বুদ্ধিভিত্তিক সম্পদ। প্যাটেন্ট হচ্ছে একটা বুদ্ধিভিত্তিক সম্পদ, বুদ্ধি দিয়ে তৈরি করতে হয়। বিএসটিআই কত সালে যাত্রা শুরু করে? 85। আইএসও 47। এগুলো আসে কম, তারপরে দিয়ে দিচ্ছি সালগুলো কম আসে। পণ্য বিক্রয় আইন 1930 সাল, 1930 সাল, এগুলো কম আসে, সাল টালে এত বেশি আসে না। শিশুদের নিয়োগ বিধিমালা কত সালের? শিশুদের নিয়োগ বিধিমালা 95। শিশুদের নিয়োগ বিধিমালা 95। এগুলো খালি দেখা যাচ্ছে, এগুলো খুব বেশি আসে না। কপিরাইট নিবন্ধন ফর্ম পূরণ পূর্বক প্রয়োজনীয় ফি সহ কয়টি পন্থে দাখিল করতে হয়? কয়টি প্রস্থে? মোট 3 কপি, তিনটা প্রস্থে সাবমিট করতে হয়। 3 কপি। আইএসও 9000 কোনটা নিয়ে কাজ করে? ঝুঁকি ব্যবস্থাপনা, মান ব্যবস্থাপনা, খাদ্য ব্যবস্থাপনা, তথ্য ব্যবস্থাপনা। এটা বলেন, এটা ইম্পর্টেন্ট। এটা একটু গুরুত্বপূর্ণ, এটা বলেন। যেটা গুরুত্বপূর্ণ বলে দেই সেগুলো একটু জোর দেবেন, বুঝছেন? কারণ সব তো আর গুরুত্বপূর্ণ সমান না। যেটা একটু গুরুত্বপূর্ণ বলে দিব সেটা একটু বেশি গুরুত্বটা দেখবেন। হ্যাঁ, এটা হচ্ছে মান। সব এমসিকিউ সমান গুরুত্বপূর্ণ থাকবে তাও কিন্তু না। কি ব্যাপারে, কি ভুল দিল নাকি? হ্যাঁ, মান ঠিক আছে। বিমাতে পেরিল, পেরিল শব্দ পড়ছেন ইংলিশে? পেরিল, পেরিল কি? পেরিল শব্দ দ্বারা কি বোঝায়? যে বিপদ। পেরিল শব্দ দ্বারা কি বোঝায়? আসবে 12টা, প্র্যাকটিস 12,000। আর ম্যানেজমেন্টে অনেক প্র্যাকটিস, ম্যানেজমেন্টে আসলে অনেক মানে আজে বাজে এত পরিমাণ পড়া আছে, সেটা আপনার যে ম্যানেজমেন্টে পড়তে হয়। ম্যানেজমেন্টে পড়া মানে মাথা নষ্ট করে এখন ম্যানেজমেন্ট সাবজেক্টটা, এত পরিমাণ পড়া। আচ্ছা, আমি শুরু করি যেটা নিয়ে শুরু করছিলাম, প্যানেল থেকে শুরু করি। এটা তো ব্যাংকিং এর প্রশ্ন, তাও আইসা পড়ছে ব্যাংকিং এর প্রশ্ন। হ্যাঁ, এটা দেখাইলাম আমি। আবিষ্কারকের মর্যাদা লাভের জন্য আবিষ্কারককে যে সনদ দেওয়া হয়, কি সনদ দেওয়া হয়? যেন আবিষ্কারকের মর্যাদা লাভের জন্য আইএসও সনদ, ট্রেডমার্কের সনদ, কপিরাইটের সনদ। এটা বের করে ফেলছি। যে আবিষ্কারকের মর্যাদা লাভের জন্য তাকে যে সনদ দেওয়া হয়, প্যাটেন্ট সনদ। তো এটা হচ্ছে ট্রেডমার্ক। কেন? আর তো ট্রেডমার্ক, কপিরাইট, প্যাটেন্ট এগুলো সনদ তো দেওয়া যেতে পারে, শুধু ট্রেডমার্কিং হবে কেন? আবিষ্কারকের আবিষ্কারের মর্যাদা, যে নতুন একটা কিছু আবিষ্কার করছে, ট্রেডমার্ক, যে তারটাকে আলাদা করার জন্য সবার থেকে, তখন সেটা আমরা ট্রেডমার্ক ব্যবহার করে থাকি। ট্রেডমার্কের
ট্রেডমার্কের সনদ মাঝে মাঝে প্রশ্ন করে কয়েকটা, তার উত্তরের লজিক খুঁজে পাওয়া যায় না। ট্রেডমার্ক আইন অনুযায়ী মালিক মার্কটি ব্যবহারের জন্য কত বছরের রেজিস্ট্রেশন পেয়ে থাকেন, এটা একটু বলে দিচ্ছি। মার্কটি হচ্ছে ট্রেডমার্কের সাথে সম্পর্কিত, আর ট্রেডমার্ক বিষয়টা হচ্ছে আমাদের বাংলাদেশের পরিপ্রেক্ষিতে ট্রেডমার্ক কত বছর? 7 বছর। প্রথম অবস্থায় 7 বছর, পরে বাড়াইতে পারবেন 3 বছর, এরকম। প্রথমে 7 বছর, পরে আস্তে আস্তে পুনরায় বাড়ানো যাবে। নিচের কোনটি বাংলাদেশের ডাকঘরের প্রতিনিধিত্বমূলক সেবা? যারা বাংলাদেশের পোস্ট অফিস, ডাকঘর মানে হচ্ছে পোস্ট অফিস, পোস্ট অফিসে বিভিন্ন ধরনের লেনদেন করছেন তারা জানেন। প্রেরিত সামগ্রী নিবন্ধন করার না, মানি অর্ডার সার্ভিস, সঞ্চয়পত্র ক্রয় বিক্রয়। সরকারের সঞ্চয়পত্র ক্রয় করার ক্ষেত্রে আপনার সাহায্য করবে হচ্ছে এই বাংলাদেশের ডাকঘর। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওকে, সমস্যা নেই, সমস্যা নেই, সমস্যা নেই। এটা হচ্ছে সঞ্চয়পত্র ক্রয় বিক্রয় কাজটা যাদের প্রতিনিধিত্বমূলক কাজ, প্রতিনিধি হিসেবে কাজ করে সরকার। এখন আর দিতে চায় না, আরো 2-3 বছর আগে থেকে দিতে চায় না, আগে নিত। সরকারি সঞ্চয়পত্র ক্রয় বিক্রয় কাজ করতে হচ্ছে বাংলাদেশের ডাক বিভাগ, বাংলাদেশের ডাকঘরের ডাকঘর হচ্ছে যে পোস্ট অফিস গুলো। বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম রাষ্ট্রীয় ব্যবসা কোনটা? ওইটাকে বললাম যে বাংলাদেশের ডাকঘর। এটা হচ্ছে বাংলাদেশের ডাক বিভাগ, হচ্ছে ডাক বিভাগ সবচেয়ে প্রাচীন। সবার প্রথম হচ্ছে বাংলাদেশ ডাক বিভাগ। আগে তো চিঠি লেনদেন হতো, অনেক চিঠি লেনদেন হতো, এখন তো চিঠির প্রচলন আসলে নাই। রাষ্ট্রীয় ব্যবসায় কিসের প্রভাব বেশি? আমলাতন্ত্রের। আমলাতন্ত্র আছে, আমদানি রপ্তানি, গণতন্ত্র, মুনাফা না আমলা। আর এখানে লাল ফিতা দৌরত্ব বেশি। রাষ্ট্রীয় ব্যবসার মধ্যে আমলাতন্ত্রের প্রবণতা বেশি, আমলাতন্ত্রের। আর এখানে আপনার মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকে না, উদ্দেশ্য থাকে জনকল্যাণ, জনকল্যাণ উদ্দেশ্য থাকে। কোনটি সংবিধিবদ্ধ কোম্পানি? সংবিধিবদ্ধ কোম্পানির উদাহরণ শিল্প ব্যাংক, এটা সংবিধিবদ্ধ কোম্পানি। বাংলাদেশ ব্যাংক, এটাও সংবিধিবদ্ধ কোম্পানি। ওয়াসা, এটা সংবিধিবদ্ধ কোম্পানি। তো সবগুলোই হবে, তাহলে সবগুলাই হবে, কারণ রাষ্ট্রের বিশেষ অধ্যাদেশ বলে গঠিত হয়, বিশেষ অধ্যাদেশে। ওকে, এখন বলেন 10টার কম ভুল হয়েছে কয়জনের? 10টার কম ভুল একটু দেখি, তারপর আবার শুরু করব। বাবা, 2টা 3টা, সব মিলিয়ে 2টা ভুল হয়েছে, 3টা ভুল হয়েছে, 3টি। ভালোই করছেন তাহলে। রাকিব আহমেদ, রূপক 5টি ভুল। লামিমা, দ্বিপাক্ষিক চুক্তি কোন প্রবেশের উপাদান দিব স্যার? দ্বিপাক্ষিক চুক্তি কোন প্রবেশের উপাদান দিবেন? দ্বিপাক্ষিক চুক্তিটা এখন আইনগত দিয়ে দিয়েন আপনারা, দ্বিপাক্ষিক চুক্তি এটা আইনগত দিয়েন। হ্যাঁ, এই অপশন না থাকলে পরে অন্যটা চিন্তা করা যাবে। আইনগত দিয়েন, এটা না থাকলে আপনারা ইয়াতে দিয়ে দিন, রাজনৈতিক দিয়ে দিয়েন, এটার পরের অপশন রাজনৈতিক দিয়ে দিয়েন। ঠিক আছে, আগে আইনগত দিয়েন। ওকে,
হ্যাঁ জানি, রাজনৈতিক আছে অনেক বই, তো আমি জানি, তো জানি, জানি তো বলছি। এগুলো নিয়ে যে স্টুডেন্টরা কি মানুষে কিছু এরকম আছে বুঝছেন, যে উত্তর উত্তর তো ঢাকা ভার্সিটি দিবে না, কারণ অনেক সময় উত্তর একাধিক হয়, কোনটা গ্রহণ করছে তারাই জানে। আচ্ছা, ওই যে কিছু কনফিউশন প্রশ্ন থাকেই, যে এক এক জায়গায় এক একটা উত্তর দেওয়া যায়, এক এক জায়গায় এক একটা উত্তর দেওয়া অ্যাকচুয়াল উত্তর থাকে না, এরকম কিছু থাকে, যে দ্বিপাক্ষিক চুক্তিরা ঝামেলা লাগাইছে। দ্বিপাক্ষিক চুক্তি একটা হচ্ছে আপনার আহ মনে জানো, ওইটা যে দেখাইলাম লাস্টে, দ্বিপাক্ষিক চুক্তি আর আন্তর্জাতিক সম্পর্ক, এটা আইনগত দিয়ে না থাকলে আপনার রাজনৈতিক দিয়ে, আর এটা রাজনৈতিকই, যদিও এটা কিন্তু অনেক ব্যাখ্যা দেওয়া যাবে জোর দিয়ে যে এটাও রাজনৈতিক, কারণ আমি কাদের সাথে চুক্তি করব সেটা আমার এই রাজনৈতিক অবস্থা দেখবে, কিন্তু তারপরে যে আইনগত বিষয় থাকে, যে আইন মন্ত্রণালয় থেকে এটা চুক্তিটা কার সাথে করবে সে সম্পাদিত হয়, বিভিন্ন ঝামেলা থাকে এগুলো বুঝছেন, এই জন্য। আচ্ছা, মূল আলোচনায় আসি, নিচে কোনটি বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠান নয়? পল্লী বিদ্যুৎ সরকারি প্রতিষ্ঠান নয়। টিসিবি এর পূর্ণরূপ কি? টোটাল ট্রেড কর্পোরেশন অফ বাংলাদেশ, ট্রেড কস্টিং না কর্পোরেশন, ট্রেডিং কর্পোরেশন, ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ, এটা বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে কাজ করে এবং এটা একটা সংবিধিবদ্ধ কোম্পানি, এটা একটা সংবিধিবদ্ধ কোম্পানি, ঠিক আছে, ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ। ওয়াসা, ওয়াসা কি? সংবিধিবদ্ধ কোম্পানি, এটা হচ্ছে সঠিক উত্তর। ওয়াসা বাংলাদেশের একটি সংবিধিবদ্ধ কোম্পানি, ঠিক আছে, হোল্ডিং না, সনদপত্র না, এবং রাষ্ট্রীয় ব্যবসা। রাষ্ট্রীয় ব্যবসার উদ্দেশ্য নয়, নয় বলছি, সম্পদের সুষম বন্টন এটা উদ্দেশ্য, মৌলিক শিল্প প্রতিষ্ঠা, মুদ্রা ব্যাংক ব্যবস্থা নিয়ন্ত্রণ, একচেটিয়া ব্যবসা সংরক্ষণ, এগুলো উদ্দেশ্য, একচেটিয়া ব্যবসা সংরক্ষণ করার উদ্দেশ্য নয়, এটা বাদ, কারণ একচেটিয়া ব্যবসা সংরক্ষণ রাষ্ট্রীয় ব্যবসার উদ্দেশ্য হইতে পারে না, কারণ জনকল্যাণের উদ্দেশ্যে তারা গঠিত হয়, ঠিক আছে, এই কারণে। আচ্ছা, তারপরে তারপরটা বলেন, রাষ্ট্রীয় ব্যবসায় লোকসানের ফলে কোনটি বৃদ্ধি পায়? লোকসানের ফলে বেকারত্ব বৃদ্ধি পায়, মোট জাতীয় উৎপাদন বৃদ্ধি পায়, এটা তো বৃদ্ধি পাবেই না, মূল্যস্ফীতি বৃদ্ধি পায়, জাতীয় জাতীয় ঋণ বৃদ্ধি পায়। রাষ্ট্রীয় ব্যবসায় যদি লোকসান হয় তাহলে আপনার দেখা যায় জাতীয় ঋণ বৃদ্ধি পাবে, হ্যাঁ, রাষ্ট্রীয় লোকসান ফলে কি হয়? জাতীয় ঋণ বৃদ্ধি পায়। কোন সালে বাংলাদেশে পিপিপি নীতি কার্যকর করা হয়? 2010 সালে পিপিপি নীতি কার্যকর করা হয়, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। তারপর দেখি, রাষ্ট্রপতির আদেশে গঠিত, ওইটাই তো বললাম যে বিধিবদ্ধ, রাষ্ট্রপতি, সরকার, দেশের কোনো বিশেষ আইন বলে গঠিত হয় যে কোম্পানি, সেগুলো হচ্ছে বিধিবদ্ধ। বাংলাদেশের চিনি কল কোন সংস্থা অধীনে? চিনি কল বাংলাদেশ সুগার অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ, বিসিআইসি, বিসিআই বাংলাদেশ, मतलब বিএসএফ বাংলাদেশ সুগার অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন, বিএসএফআইসি, বিএসএফআইসি বাংলাদেশ সুগার অ্যান্ড ফুড, বাংলাদেশ সুগার, দেখি আমি বলি, বাংলাদেশ সুগার অ্যান্ড ফুড, বিএসএফ, বাংলাদেশ সুগার অ্যান্ড ফুড আইসি ইন্ডাস্ট্রি কর্পোরেশন, এটা এটা এটাকে হচ্ছে চিনি কল, চিনি চিনি কল কর্মসংস্থা কোন, হ্যাঁ, এটাই। দেখেন এটার বাংলাটা করে দেখেন কোনটা আসে, বিএসএফআইসি, এটা আসে। রাষ্ট্রীয় ব্যবসার ক্ষতি কে বহন করে? সরকার, সরকার বহন করবে, সরকার মানে সরকার হতে জনগণ, ওই জনগণের ঘাড়ের উপর থাকে।
বাংলাদেশ সবচেয়ে বড় কাগজ কল কোনটা? কর্ণফুলী। কর্ণফুল কর্ণফুলী পেপার মিল। এটা সবচেয়ে কাগজি কল, সবচেয়ে বড় কল হচ্ছে কর্ণফুলী পেপার মিল। কোন পত্রকে একটি কোম্পানির জন্মসনদ বলা হয়? ওকে, তাহলে এটা একটু পরে আসতেছি আমরা। ওকে, তারপর থেকে শুরু হয়েছে। ওকে, এখান থেকে আসতেছি আমরা, এই পর্যন্ত হয়েছে। এখন হচ্ছে আমাদের যা পড়াবো এটা হচ্ছে কোম্পানি সংগঠন। কোম্পানি সংগঠন সবচেয়ে জটিল, মানে এই এমসিকিউ করাইলেই আমাদের ফার্স্ট পেপার শেষ হবে। এই কোম্পানি সংগঠনটা বাকি রাখছে লাস্টে, ঠিক আছে? তো 1 মিনিট রেস্ট দা পড়াই, 1 মিনিট, 1 মিনিট রেস্ট থাকুক, তারপর শুরু করবো এখান থেকে, কারণ আসর পড়া তো এটাই, এই জন্য। দেখি এখন, কারণ ওগুলো যে পড়াইছি ওগুলো থেকে আসার সম্ভাবনা কম, কিন্তু এখন যেটা পড়াবো সেটাই আসবে বেশি। 1.5 ঘন্টা পড়ানো হয়ে গেছে, প্রায় প্রায় 1.5 ঘন্টার মতো হয়ে গেছে। আল্লাহ, 1 মিনিট ব্রেক। কোম্পানি সংগঠন থেকে এখন যদি পড়াই নেই, ঠিক আছে, এখান থেকে 2টা এমসিকিউ আসতে পারে, একটা তো আসবে নিশ্চিত, 2টাও আসতে পারে। ওকে, নামাজের বিরতি দিলে ভালো হয়, অনেক জায়গায় তখন আদানই দেয় নাই। এখানে তো 4:30 বাজে নামাজ। ওকে, কোন পত্রকে একটি কোম্পানির জন্ম সনদ, যার মাধ্যমে জন্ম লাভ করে, তাকে বলা হয় জন্ম সনদ? সেটা হচ্ছে নিবন্ধন পত্র। একটা কোম্পানি নিবন্ধন পত্রের মাধ্যমে জন্ম লাভ করে, প্রাইভেট পাবলিক হোক যেটাই হোক, এজন্য অস্তিত্ব রক্ষায় এটাকে বলা হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। অস্তিত্ব রক্ষায়, কখন? অস্তিত্ব রক্ষায়। তারপর একটি কোম্পানির পরিমেল বন্ধের কোন ধারা কোম্পানি পরিচালকদের দায়িত্ব নির্ধারণ করে? দায় দায়িত্ব মানে হচ্ছে, দায়িত্ব বলতে দায় দায়িত্ব, ঠিক আছে, এটা হচ্ছে দায় ধারা। আর মোট 6টা ধারা আছে, নাম, ঠিকানা, উদ্দেশ্য, মূলধন, দায়, সম্মতি, 6টা ধারা আছে। একটি কোম্পানির চরিত্র বলতে কি বোঝায়? ঘোষণাপত্র, স্টেটমেন্ট লিয়েন অফ প্রসপেক্টাস, সংঘ স্মারক, সংঘ বিধি, না সবগুলোই? বলেন তো এটা দেখি। কোম্পানির চরিত্র, এটা অনেকেই জানে না।
আচ্ছা, আমরা দেখতেছি, পড়াচ্ছি, পড়ার দিকে খেয়াল রাখেন, পরে দেখতেছি কি করতে হবে না করতে হবে যেটা জানি। বলেন, এটা কোম্পানির চরিত্র কোনটা? ইয়েস, এটা হচ্ছে সঙ্গবিধি, মানে হচ্ছে পরিমেল নিয়মাবলী। পরিমেল নিয়মাবলী, এটাকে বলা হয় চরিত্র। ভেরি গুড। সঙ্গ স্মারক না, এরা প্রধান দলিল। সঙ্গ স্মারকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারা, 6টা ধারা আছে। নাম, উদ্দেশ্য, মূলধন, সম্মতি, দায়, ঠিকানা, এরকম 6টা ধারা আছে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে উদ্দেশ্য ধারা। সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারা কোনটা? উদ্দেশ্য। ওকে, এটা কি? MOA। MOA এটা হচ্ছে মেমোরেন্ডাম অফ আর্টিকেল না, মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন। এটা কি বলেন তো? হ্যাঁ, উদ্দেশ্য ধারা সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারা। মেমোরেন্ডাম অফ আর্মিহি অ্যাসার্টেন অ্যাসোসিয়েশন, এটাই হবে, খ হবে। হ্যাঁ, মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন, এটা সংক্ষিপ্ত হচ্ছে MOA, মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন, এটা রাইট। কোম্পানি দেউলিয়া ঘোষিত হলে সবার আগে কাদের পাওনা পরিশোধ করতে হবে? আগে ঋণদাতা, মানে বন্ড থাকলে সেটা, বন্ড, ঋণদাতা, অগ্রাধিকার শেয়ার, সাধারণ শেয়ার, তারপরে যাবে প্রবর্তক। এভাবে ধাপে ধাপে। লাগে যাবে ঋণদাতা। এক ব্যক্তি কোম্পানির দায়বদ্ধতা কিরকম? এক ব্যক্তি কোম্পানির দায়বদ্ধতা, এটা হলো কোম্পানির দায়বদ্ধতা কিরকম। প্রশ্নটা এমন একটু মিস্টেক হয়েছে। হ্যাঁ, কোম্পানির প্রশ্নটা মনে হয় মিস হয়েছে। মানে এটা দ্বারা বোঝাইছে যে একজন ব্যক্তির কোম্পানির দায়বদ্ধতা কিরকম। অসীম দায়, প্রতিশ্রুতি মূল্য দ্বারা সীমাবদ্ধ, শেয়ার মূল্য দ্বারা সীমাবদ্ধ। এক ব্যক্তি, মানে একটা ব্যক্তি যদি কোম্পানি গঠন করে, তার দায় কত হবে? প্রতিশ্রুতি মূল্য দ্বারা সীমাবদ্ধ। এটা এরকম হবে, কিন্তু আসলে বাংলাদেশে এরকম প্রতিষ্ঠান নাই, এক ব্যক্তি কোম্পানি নাই বাংলাদেশে। প্রতিশ্রুতি মূল্য দ্বারা সীমাবদ্ধ, তবে এরকম কোন কোম্পানি বাংলাদেশে নাই। ঠিক আছে। শেয়ার মূল্য দ্বারা সীমাবদ্ধ, এক ব্যক্তি কোম্পানির দায়বদ্ধতা কিরকম? একজন ব্যক্তির, একটু দেখে নেই, একটা মিনিট। হ্যাঁ, তাহলে এটা মিস্টেক হয়েছে, কারেকশন করে দিচ্ছি এটা। আমার বুঝতে ভুল হয়েছে এটা, যে এক ব্যক্তি কোম্পানির দায়বদ্ধতা বলতে বোঝানো হয়েছে যে একজন একজন শেয়ার যে কিনে, শেয়ার হোল্ডার, তার দায় কতটুকু। সে যতটুকু শেয়ার কিনবে, যে 10,000 শেয়ার কিনে 100 টাকা করে, তার দায় কতটুকু? 10 100, ওকে, 1 লাখ টাকা। 1 লাখ না 10 লাখ টাকা হয়, 10 লাখ টাকা তার দায়। শেয়ার মূল্য 10 লাখ, শেয়ার মূল্য তার সীমাবদ্ধ 10 লাখ টাকা পর্যন্ত সীমাবদ্ধ। এটা এটা বোঝাচ্ছে কি, একজন ব্যক্তির দায় কতটুকু থাকবে যদি সে কোম্পানির শেয়ার হোল্ডার হয়। ঠিক আছে, সেক্ষেত্রে একজন ব্যক্তিটা বোঝাচ্ছে শুধু। আচ্ছা, পাবলিক লিমিটেড কোম্পানি গঠনের প্রাথমিক পর্যায়ে ন্যূনতম কতজন প্রবর্তক দরকার হয়? পাবলিক পাবলিক হলে প্রবর্তক 7 জন, আর প্রাইভেট হলে 2 জন। পাবলিক হলে 7 জন, প্রাইভেট হলে 2 জন। তাহলে পাবলিক হলে 7 জন, কারণ মিনিমাম 7 জন প্রবর্তক লাগবে।
আমিও বুঝতে পারছি যে প্রশ্নটা ওই যে এক ব্যক্তির কোম্পানির এই প্রশ্নটা একটু ঝামেলা মনে হয়েছে, যে আমারই তো বুঝতে সমস্যা হচ্ছে, এই জন্য বললাম আমি। দেখ এরকম কিছু থাকে, বুঝছেন। পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে মোট পরিচালকের সংখ্যা ন্যূনতম কত অংশকে তাদের মেয়াদান্তে মানে মেয়াদ ছাড়তে বাধ্যতামূলকভাবে বংশন করতে হয়? মনে হচ্ছে আমাদের যে পাবলিক লিমিটেড কোম্পানির যত পরিচালক থাকে তার 3/1 অংশ কি করতে হয়? বিলোপ করতে হয় প্রতি বছর। কোন দলিলটি প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে নিজস্বভাবে প্রণয়ন করতে হয়? এই যেটা, কারণ পাবলিক হলে টেবিল বা তফসিলে, না টেবিল 1 বা তফসিলে ঘোষণা করতে পারে, আর প্রাইভেট হলে তৈরি করতে হয় বাধ্যতামূলক। আর এটা শুধুমাত্র পাবলিকের জন্য লাগবে। পাবলিক কোম্পানি হলেই কাজের আরম্ভের অনুমতিপত্র লাগবে, প্রাইভেট হলে কাজের আরম্ভের অনুমতি সংগ্রহ করতে হয় না কাজ শুরু করার জন্য। একটা মিনিট একটুখানি। এরপরে আসি, কোনটি কোম্পানির স্মারকলিপির বিষয়বস্তু নয়? 6টা আছে বিষয়, নাম, উদ্দেশ্য, দায় আর 3টা আছে, এটা নাই। ব্যবস্থাপনা ধারা নাই। কোম্পানি লিমিটেড কোম্পানিকে ন্যূনতম মূলধন সংগ্রহ করতে হয় কেন? জমি ক্রয়ের জন্য, নিবন্ধন সংগ্রহ করার জন্য, শেয়ার বন্টনের জন্য, কার্যনামের অনুমতিপত্র সংগ্রহের জন্য? এটা লাগবে না। যে কোনটার জন্য? তার অনেক সময় তাদের প্রাথমিক খরচ নির্বাহ করতে হবে, প্রাথমিক খরচ নির্বাহ করতে হয় অনেক সময়। কোন ওই যে ছোটখাটো দলিল দলিল আপনার হচ্ছে জমি ক্রয়, সামান্য জমি ক্রয় করতে হবে শুরুতে ওই জায়গা কেনার জন্য, সেক্ষেত্রে দরকার হয়। তো এই জন্য এটা জমি ক্রয়টা নিচ্ছে। তবে অ্যাকচুয়াল উদ্দেশ্য হচ্ছে প্রাথমিক খরচ নির্বাহ করার জন্য যে একটা খরচ হবে সেটা নির্বাহ করার জন্য দিতে হবে, জমি ক্রয়ও লাগে। এই জন্য এগুলোর চাইতে এটা বেস্ট অপশন হচ্ছে। সাবসিডিয়ারি কোম্পানি কি? যেমন হচ্ছে আপনার রিয়াদ স্যার, তার অধীনে আছে আপনার এ কোম্পানি, বি কোম্পানি, সি কোম্পানি, এগুলো হচ্ছে হোল্ডিং, আর এগুলো হচ্ছে সাবসিডিয়ারি। তাহলে হোল্ডিং কোম্পানি যা বলে সাবসিডিয়ারি তাই পালন করে। তাহলে এটা বলেন, অন্য কোম্পানি নিয়ন্ত্রণ করে, রাইট। অন্য কোম্পানিকে না, অন্য কোম্পানি দ্বারা নিয়ন্ত্রিত হয়, সংসদ দ্বারা গঠিত বিদেশি কোম্পানি না, অন্য কোম্পানি দ্বারা নিয়ন্ত্রিত হয়। যারা সাবসিডিয়ারি কোম্পানি তারা অন্য কোম্পানি দ্বারা নিয়ন্ত্রিত হয়। কোম্পানির অভ্যন্তরীণ পরিচালকদের ক্ষমতা, কর্তৃত্ব, সম্পর্ক কিসের দ্বারা নির্ধারণ হয়? কোম্পানির অভ্যন্তরীণ পরিচালকদের ক্ষমতা, কর্তৃত্ব, সম্পর্ক কিসের দ্বারা নির্ধারিত হয়? বলেন তো এটা। এটা পরিমাণ নিয়মাবলী থাকলে সেটাই উত্তর দিবেন। এটা
কারণ প্রথমটা হচ্ছে মূল দলিল হচ্ছে এটা, এছাড়া সব কাজই হচ্ছে পরিমাণ নিয়মাবলী। কোনটি হাইব্রিড শেয়ার? হাইব্রিড দুটো মিশ্রণ আছে, যেখানে আপনার ঋণপত্রের মিশ্রণ আছে, সাধারণ শেয়ারের মিশ্রণ আছে, দুটার বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্য মিশ্রণ, অগ্রাধিকার শেয়ার, যাকে বলা হয় হাইব্রিড শেয়ার। কারণ এখানে নির্দিষ্ট হারে সুদ পাওয়া, লভ্যাংশ পাওয়া যায়, আবার মালিকানাও আছে। ঋণপত্র ইস্যু করা যায় কিভাবে? অবহারে করা যাবে, সমহারে সমমূল্যে করা যায়, অধিহারে করা যায়, সবগুলোই করা যায়, সবগুলো রাইট, সবগুলোতেই সঠিক হবে। বেশি পড়া ফেলতেছি। 100টি শেয়ার কিনছেন, প্রিমিয়াম হচ্ছে 200 টাকা করে কিনছেন, সে 200 টাকা করে কিনছেন, তো 100টি শেয়ার 200 টাকা করে কিনছেন, কতটি? তাহলে হচ্ছে তা গুণ করে দেখে কত হয়, ওইটাই তার উত্তর, 20,000 টাকা। এটা হচ্ছে 8টা কিন্তু আইসা পড়ছে, শুধু 8টা শুধু আইসা পড়ছে, ঠিক আছে। এটা উত্তর হবে কত টাকা, টাকার সাইডটা ইয়ার এর এটা 8,000 টাকা, 20,000 টাকা, এটা যা বাদ দিয়ে এটা এটা আইসা পড়ছে। তো টেবিলে বা তফসিল 1, টেবিলে যে কথা তফসিল 1, এটা হচ্ছে আমাদের বিকল্প, কিসের? পরিমাণ নিয়মাবলীর বিকল্প। টেবিল এ তফসিল 1, এই পরিমাণ নিয়মাবলীর বিকল্প, শুধুমাত্র পাবলিক কোম্পানি টেবিলে বা তফসিল 1 কি করতে পারে? ঘোষণা করতে পারে, অন্য কোম্পানি পারে না। সাধারণত কোন ধরনের প্রতিষ্ঠান কৌশলগত মিত্র গড়ে তোলে? ওই বৃহদায়িত প্রতিষ্ঠানগুলো, কৌশলগত মিত্র গড়ে তোলে তাদের ব্যবসা সুবিধার্থে। যে ধরনের শেয়ারের জন্য অর্থ প্রদান করতে হয় না, বোনাস শেয়ার, কারণ এখানে লভ্যাংশের পরিবর্তে দেওয়া হয় শেয়ারটা, পরিবর্তে, এই জন্য এটাতে কোনো অর্থ প্রদান করতে হয় না, এগুলোতে অর্থ লাগে, এগুলোই অর্থ দিয়ে কিনতে হয়। বোনাস শেয়ারে কোনো অর্থ দেওয়া লাগে না, এই কারণে বোনাস শেয়ারটা আপনাদের প্রয়োজন হয় না, বোনাস শেয়ারে কোনো অর্থ প্রদান করতে হয় না। আজান দিচ্ছি, তো আজানটা একটু শেষ হয়ে নিয়ে একটু।
আচ্ছা, আর 5টা আমি করাই দিই। হ্যাঁ, 5টা করে রেখে দিব। সাধারণত বিলম্বিত শেয়ার যাকে ইস্যু করা হয়, প্রবর্তকগণদের। কাকে? প্রবর্তকগণ। তারা বিলম্বিত শেয়ার ঘোষণা করে। কারা? প্রবর্তকরা, কোম্পানি যারা প্রবর্তক, যারা কোম্পানিটা শুরু করছিল, শুরু করছিল বলতে উদ্যোগ গ্রহণ করছিল যারা, তাদের। কোম্পানির ধারাবাহিকতা স্থিতিশীলতা হবার কারণ কি? ধারাবাহিক স্থিতিশীল হওয়ার কারণ কি? কারণ চিরন্তন, এটা হচ্ছে চিরস্থায়ী। কোম্পানিটা হচ্ছে চিরস্থায়ী, এটার কারণে ধারাবাহিকতা স্থিতিশীল। বলেন তো এটা, না বলেন এটা দেখি। কোম্পানির ধারাবাহিকতা স্থিতিশীল হওয়ার কারণ কি? এটা অনেকে ভুল করে বসে থাকবে। তো বিলম্বিত শেয়ার কি? উদ্যোক্তারা, যারা কোম্পানি গ্রহণের উদ্যোগ নেয় না শুরুতে, যেরকম তো থাকে যে পাবলিক হলে সর্বনিম্ন 7 জন, তারা হচ্ছে উদ্যোক্তা, তাদেরকে হচ্ছে বিলম্বিত শেয়ার দেওয়া হয়। কোম্পানি যারা উদ্যোক্তা তাদেরকে বিলম্বিত শেয়ার দেওয়া হয়। আবার বলছি, ঠিক আছে? কোম্পানি গঠনে যারা উদ্যোগ গ্রহণ করে। ওকে, এটা বলেন যে কোম্পানির ধারাবাহিকতা স্থিতিশীল হওয়ার কারণ কি? কারণ এটা আমি তো উত্তর এটা ফেলে ফেলছি, কিন্তু আসলে এটা না, এই জন্য আমি বললাম। কোম্পানির ধারাবাহিকতা স্থিতিশীল কারণ এখানে এটা কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী। কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী, এটা উত্তর। আমি একটু ভুলে এটা বলে ফেলছিলাম, দেখে দিচ্ছি। এটা হচ্ছে কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী, এই জন্য ধারাবাহিকতা স্থিতিশীল। স্টক স্প্লিট এর জন্য কোম্পানি কোন দলিলে পরিবর্তন হয়, এর আগে কি জিনিস সেটাকে বুঝায় নি। মানে আপনার শেয়ারের মূল্য হচ্ছে 100 টাকা করে, 50,000, আপনি করলেন কি, এটাকে করলেন কি 10 টাকা করে 5 লাখ। মানে কি করলেন? শেয়ার সংখ্যা বৃদ্ধি করছেন, মূলধন একই, শেয়ার সংখ্যা বৃদ্ধি করছেন। এটাকে বলা হয় কোম্পানির স্টক স্প্লিট। অবশ্যই এজন্য কি করতে হবে? সঙ্গ সড়কে পরিবর্তন আনতে হবে। আচ্ছা, বাকিটা আপনারা করে নিন। হ্যাঁ, এগুলো বেশি কঠিন না, এগুলো সহজে পারবেন, এগুলো সব পড়ানো হয়েছে। এটা দেখা দেই। নিম্নে কোনটি কোম্পানির বিশেষ প্রকারের শেয়ার? নো পার ভ্যালু শেয়ার। নো পার ভ্যালু শেয়ার হচ্ছে বিশেষ ধরনের শেয়ার, এটা কোন শেয়ারের মধ্যে পড়ে না, প্রকারভেদের মধ্যে। শেয়ার সনদ হারিয়ে গেলে কোম্পানি শেয়ারের মালিককে নতুন শেয়ার জন্য কি করতে হবে? ক্ষতিপূরণ দিতে হবে। ক্ষতিপূরণ কত দিতে হবে? জন্য কোন জাতীয় কোম্পানি নিবন্ধন হওয়ার পরই কাজ শুরু করতে পারে? প্রাইভেট, পাবলিক পারে না। ওকে, আজকে আর না। ওকে, বাকিটুকু পড়ে নিয়েন। 2 ঘন্টা হয়ে গেছে প্রায়, ওই জন্য আর দেখাচ্ছি না। শেষ করতে পারবো না তো, অনেক আছে, এখনো 20-25টা আছে আরো।